আমি প্রিয়াঙ্কা। আমাদের নিজেদের লেখা এই গল্পটা তোমাদের কেমন লেগেছে বা লাগবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি আশিক। আমাদের আশিক প্রিয়াঙ্কার ভয়েসে গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, সবার আগে রিপ্লাই পেতে এক্ষুনি একটা কমেন্ট করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। রাত 1টা বাজে। চারদিকটা ভীষণ অন্ধকার, কালো আঁধারেই ছেয়ে গেছে। পুরো রাতটা পরিবেশটা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। চারদিকে নির্জন রাস্তা, রাস্তার দুই পাশে বিভিন্ন রকম গাছের সারি। একদম ভয়ঙ্কর কুচকুচে কালো আঁধারে ছেয়ে গেছে পরিবেশটা। ভীষণ অন্ধকার, যেন অমাবস্যা রাত। পরিবেশটা যেন চারদিকে থই থই করছে, মাঝে মধ্যে কুচকুচ শব্দ শুনতে পাওয়া যায়। পরিবেশটা ভীষণ অন্ধকার থাকায় স্পষ্টভাবে কোনো কিছু দেখা যায় না। চারদিক দিয়ে ভেসে আসে বিভিন্ন পোকামাকড়, খ্যাকশিয়ালের হুক্কা হওয়া আওয়াজের সাথে বিভিন্ন পশু পাখির গুন আওয়াজ। পশু পাখির কিচিরমিচির শব্দে যেন পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। উত্তর গগনে পশ্চিম আকাশে উতলা হয়ে কালো মেঘে ছেয়ে গেছে। মাঝে মধ্যে আকাশটা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে বিজলি চমকাচ্ছে। যতবার আকাশটা শব্দ করে ততবার যেন মানুষগুলো বুকের ধুপ ধুপ শব্দ স্পন্দন বেশি হতে থাকে, যেন এই মুহূর্তে আসার শ্রাবণ মুষলধারায় বাধা অতিক্রম করে নিজের গতিবেগে আকাশ থেকে বজ্রপাত সাথে শিলাবৃষ্টি নামতে শুরু করবে। কথা বলতে বলতে বৃষ্টি পড়তে শুরু করেছে। প্রচন্ড বজ্রপাত আর বৃষ্টির শব্দে পরিবেশটা চারদিকে থই থই করছে। অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না। মাঝে মধ্যে আকাশটা যখন চমকায় তখন চারদিকটা হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আকাশে ভীষণ ভয়ঙ্কর বজ্রপাতে সবার বুক ধকভুক ধুকভুক করে কাঁপতে শুরু করে। চারদিকটা কুচকুচে কালো অন্ধকার, রাস্তার দুই পাশে গাছের সারি, তার পাশে ফসলের ক্ষেত। বাস ঝোপঝাড় দিয়ে রাস্তাটা পুরো নির্জন হয়ে আছে। রাস্তার দুই পাশে গাছের সারি থাকায় পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর উতলা হয়ে উঠেছে। হঠাৎ হঠাৎ করে আকাশটা যখন বিদ্যুৎ চমকায় তখন যেন সবার বুকের স্পন্দন বেড়ে যায়। ফুল স্পিডে রাস্তার উপর দিয়ে এক টানে প্রায় তিনটা গাড়ি চলেছে কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে গাছের সারি, ফসল ক্ষেত, পুকুর, নদী, নালা, খাল, বিল রেখে ফুল স্পিডে গাড়িগুলো চলেছে একটা গুরুত্ব স্থানের উদ্দেশ্যে। চারদিক দিয়ে মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটায় পরিবেশটা যেন উন্মুক্ত হয়ে উঠেছে। ভয়ঙ্কর বৃষ্টির শব্দে আর আকাশের বজ্রপাতে গাড়ির ভিতরে থাকা লোকগুলো ভয়ে আতঙ্কে আছে। গাড়িগুলো চলে আসে একটা পরিত্যক্ত নির্জন এলাকার মাঝে, যেখানে আছে তিনটা গোরস্থান। গোরস্থানের পাশে আছে বড় একটা পুকুর, অপর পাশে আছে একটা আমের বাগান, তার উপর পাশে আছে একটা বাঁশ বাগান, তারপরে আছে একটা গোরস্থান, আবার অন্য পাশে কৃষকের ক্ষেত ভরা ফসল। উল্টো দিকে ঘুরলে দেখতে পাওয়া যায় একটা গোরস্থান, তার ওপর পাশে হাইওয়ে রাস্তা। শহর ছেড়ে প্রায় বেশ খানিকটা দূরে এই গোরস্থানগুলো। পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর। গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে বেশ কয়েকটা আগন্তুক। সাথে গাড়ির ভিতর থেকে কোনো এক লাশ বের করে কবর খোঁড়া হয়েছে। কবর প্রায় পানিতে ভরে গেছে। আকাশের বজ্রপাত আর শিলাবৃষ্টিতে যেন শরীরটা কেঁপে ওঠে আগন্তুকগুলোর। কেননা আকাশে বজ্রপাত আর শিলাবৃষ্টি সাথে হালকা মৃদু বাতাস বইছে, যেন শরীরটাকে শীতল করে তুলেছে। রাত 1টা বাজে। নিস্তব্ধ শুনশান নীরবতায় বিরাজ করছে পুরো পরিবেশটা। আতঙ্কে আছে উপস্থিত থাকা বেশ কয়েকটা আগন্তুক। আগন্তুকগুলোর পরনে আছে রেইনকোট। কোনো রকমে লাশটাকে কবরের মধ্যে ফেলে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দেয়। তারপর আগন্তুকটি হালকা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ওকে মেরে মাটিতে পুঁতে দিলাম, কিন্তু এখন আমরা কি করব? পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যাই হোক না কেন, এখান থেকে বেরিয়ে যেতে হবে। পরিবেশটা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আকাশে বজ্রপাত সাথে শিলাবৃষ্টির সাথে যুক্ত হয়েছে হালকা মৃদু বাতাস। চারদিকটা অন্ধকার, গোরস্থানটা পুরো ফাঁকা। ভয়ে আমার কলিজা কাঁপাকাঁপি শুরু করেছে। দেখ ভাই, আমরা তো আকাশকে মেরে ফেললাম, কিন্তু এরপর কি করব সেটা জানি না।
দ্রুত এখান থেকে চলে যাই, না হলে বিপদ বাড়তে পারে। এই বলে আগন্তুকগুলো তিনটে গাড়ি নিয়ে বেরিয়ে যায় গোরস্থান থেকে। গোরস্থানটা যেন পুরো কেঁপে ওঠে। গোরস্থানের ভিতর থেকে বারবার ভেসে আসে বিভিন্ন আওয়াজ, যেমন কবর থেকে ভেসে আসে খ্যাকশিয়াল আর বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর আওয়াজ। মাঝে মধ্যে ভেসে আসে কীটপতঙ্গ ও উই পোকা, কিছু কাঠবিড়ালি, বন বিড়াল, উই পোকা যাদের আওয়াজ খুব ভয়ঙ্কর, সাথে খ্যাকশিয়ালের হুক্কা হওয়া আওয়াজে যেন পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আগন্তুকগুলো চলে যাওয়ার সাথে সাথে যেন বৃষ্টিটা আরো দ্বিগুণ রূপের রূপ ধারণ করেছে। আগের থেকে যেন আরো বৃষ্টির গতিটা বেড়েই গিয়েছে। বৃষ্টির গতিতে কবরে চাপা দেওয়া মাটিগুলো গলে সরে যেতে শুরু করেছে। দেখতে দেখতে মাটিগুলো কবর থেকে সরে যায়। আগন্তুকগুলো চলে যাওয়ার সাথে সাথে সেখানে আরেকটি লাল কালারের গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে অজানা এক আগন্তুক, যার পরনে আছে কালো পোশাক, মুখে মাস্ক, রেইনকোট পরা, মাথায় হেলমেট সিস্টেম। বাতি এগিয়ে চলেছে কবরটার কাছে। কবরের কাছে গিয়ে হাত দিয়ে কবরের খানিকটা মাটি সরিয়ে কবরের ভিতর থেকে সে অজানা লাশটাকে বের করে আবারও গাড়িতে তোলে। পরিবেশটা যেন ভুতুড়ে কাণ্ড হয়ে গেছে। পরিবেশটা যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাত 2টা বাজে, নিস্তব্ধ, শুনশান নীরবতায় পরিবেশটা সে গেছে। গোরস্থানের আশেপাশে ঝোপ ঝাড় আর বাগান এবং হালকা কিচিরমিচির শব্দ ছাড়া কোনো কিছুই শোনা বা দেখা যায় না। আগন্তুকটা একাই কবর থেকে লাশটাকে তুলে গাড়িতে নেয়, তারপর গাড়িতে করে রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। টানা বৃষ্টি পড়তে পড়তে সকাল 7টায় বৃষ্টি কমে মানুষজন ছোটাছুটি করেছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা কলেজ কিংবা স্কুল অথবা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার উদ্দেশ্যে সকাল 8টায় বেরিয়েছে। ইট পাটকেল ও ধুলাবালির এই ছোট্ট শহরে মানুষের ভিড়, গাড়ি ঘোড়া ও যানবাহনের কোলাহল, পরিবেশটা দূষিত হয়ে উঠেছে। ইট পাটকেলের এই শহরের হৃদয়হীন মানুষগুলো শুধু নিজের স্বার্থটার জন্য এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে। নিজে যে মানুষ সেটা সে ভুলেই গেছে। নিজে অন্যকে ঠকিয়ে বড়লোক হতে পারলেই সে পৃথিবীতে সবচেয়ে বড় সুখী হতে পারবে বলে হৃদয়ের মানুষগুলো ইট পাটকেলের এই ধুলোবালি, এই মই বিষাক্ত শহরটাতে পরিবেশটা দূষিত করে তুলেছে। মানুষ যখন ভুলে গিয়েছে এটা দুনিয়া শুধু ক্ষণিকের সময়, পরকালের সময়টা চিরস্থায়ী। মানুষজন ভুলে গেছে দুনিয়া নিয়ে মেতে আছে, ভুলে গেছে সেই চিরস্থায়ী পরকালের কথা। যেমন আপনি আপনার নানু বাড়িতে বেড়াতে গিয়েছেন, কিন্তু ওখানে কি আপনি সারা জীবন থাকবেন না। আপনাকে চলে আসতে হবে আপনার নিজের বাড়িতে। ঠিক তেমনি এই পৃথিবীটা সারা জীবন থাকার জায়গা নয়। একদিন আপনাকে মরতে হবে, আর মৃত্যুর পর পরকালের জীবনে আপনাকে সারা জীবন চিরস্থায়ী থাকতে হবে। তাই আসুন মানুষজনকে না ঠকিয়ে মানুষজনের পাশে দাঁড়িয়ে মানুষজনকে উৎসাহিত করি নিজের পায়ে দাঁড়াতে। দরিদ্রহীন বাংলাদেশটাকে ডিজিটাল সোনার বাংলায় গড়ি। সকাল 8টা বাজে। টিভির স্ক্রিনে সাংবাদিক একের পর এক তার সংবাদ প্রচার করছে। চায়ের দোকানে, বাড়িতে, টেলিভিশনের পর্দায়, মোবাইল এবং যে যেখানে পাচ্ছে সকাল 8টার খবর দেখছে যমুনা টিভিতে একটাই নিউজ দেখাচ্ছে, সেটা হলো আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি নুসরাত জাহান আঁখি। আজকের সকাল 8টার খবরে আপনাদের আমন্ত্রণ। সকাল 8টার খবরে জমজমাট এক রহস্যময় খবর নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের প্রতিবেদনে। কেউ বা কারা খুব নৃশংসভাবে এবং পরিকল্পনা করে হত্যা করেছে বাংলাদেশ সাইবার সিকিউরিটি ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে। যে আকাশ চৌধুরী বাংলাদেশের অনলি ওয়ান সাইবার সিকিউরিটি ক্যাপ্টেন, যার ভয়ে সাইবার সিকিউরিটি থরথর করে কাঁপত, সেই সাইবার সিকিউরিটি অনলি ওয়ান আকাশ চৌধুরীকে কেউ বা কারা খুব নৃশংসভাবে হত্যা করে গায়েব করে দিয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশের আইন বাহিনী সহ বিভিন্ন কর্মকর্তা, এবং তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মানুষজন। কারা মেরেছে আকাশ চৌধুরীকে এখনও বিস্তারিত জানা যায়নি। সিসিটিভি ক্যামেরায় ভিডিওতে দেখা গিয়েছে বেশ কয়েকজন মুখোশধারী কালো পোশাক পরিহিত মানুষজন খুব নৃশংসভাবে এবং পরিকল্পনা করে মেরেছে সাইবার সিকিউরিটি অনলি ওয়ান ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে।
এবং সেখানে ভিডিও দেখে চিহ্নিত করা গেছে যে আকাশ চৌধুরীর খুব পরিচিত আপনজন মানুষগুলোই তাকে মেরেছে। এই পর্যন্ত এটুকুই খবর ছিল প্রতিবেদনে। আমি ছিলাম নুসরাত জাহান আখি। দুপুর 2টার খবরে ভিজিট করুন www.com/AK24। টিভির স্ক্রিনে বলা কথাগুলো শুনে হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায়। কোনো এক অজানা ব্যক্তির হাত থেকে এটা দেখে বলে ওঠে সে অজানা অন্য এক ব্যক্তি। কিরে, তুই চায়ের কাপটা ফেলে দিলি কেন? তুই যেভাবে ভয় পাচ্ছিস মনে হয় তোর সামনে ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে আর তোর গলা দিয়ে নামছে না কেন? টিভিতে খবরটা দেখেছিস? সাংবাদিক কি বলল? সাংবাদিক বলল ক্যাপ্টেনকে তার আপনজন মানুষ বলে হত্যা করেছে। মেরেছ তো কি হয়েছে? দেখো, সাংবাদিক এটাও বলেছে তাদেরকে চেনা যায়নি, কারণ তারা কালো মাস্ক, কালো পোশাক পরেই ছিল। সো এখানে এত টেনশনের কিছুই নেই। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ক্যাপ্টেন ছিল বলে আমরা কোনোদিন ক্যাপ্টেনের জায়গা নিতে পারিনি। আজকে নেই, আমরা পুরো রাজ্যের রাজা। দেখ, আমার কোনো জানে না, মনে হচ্ছে যে ক্যাপ্টেন এখানে মরেনি, ক্যাপ্টেন বেঁচে আছে, আর ক্যাপ্টেন একদিন ফিরবে তার প্রতিশোধ নেওয়ার জন্য। আরে বেটা, তুই জেগে জেগে স্বপ্ন দেখ, আর আমরা এদিকে স্বপ্নগুলোকে বাস্তব করি। যে স্বপ্নগুলো আমি দেখতাম সেই স্বপ্নগুলো আজ থেকে আমার পূরণ হতে চলেছে। কথাগুলো বলে দুই আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে। তাদের মধ্যে থাকা রাজু নামের ছেলেটা এখনো ভয়ে আছে। অপরদিকে শুভ আর রাকিব তাদের অট্টহাসিতে মেতে উঠেছে, যেন তাদের ভয় বলতে কোনো কিছুই নেই, যেন তারা পৃথিবীর সবচেয়ে সুখ পেয়ে গেছে। সুখ যেন তাদের হাতে। ক্যাপ্টেন মরাতে তারা ভীষণ খুশি হয়েছে। অন্যদিকে গোরস্থান থেকে সেই অজানা ব্যক্তিটা লাল গাড়িতে করে কবর থেকে তুলে আনা সেই লাশটাকে একটা বাড়ির ভিতরে নিয়ে আসে। বাড়ির ভিতর চারদিকে রাখা আছে প্রায় কয়েক একশো সিকিউরিটি গার্ড, যে গার্ডগুলোকে উপেক্ষা করে ভিতরে প্রবেশ করা শুধু সম্ভব নয়, পুরো অসম্ভব। ভিতরে প্রায় 50 থেকে 60 জন ডাক্তার এসেছে। চিকিৎসা চলছে সেই কবর থেকে তুলে আনা অজানা ব্যক্তির। এখানে চমকানোর বিষয় হলো জীবন্ত অবস্থায় পুঁতে দিয়েছিল সেই বেশ কয়েকজন আগন্তুক এই লাশটাকে, কিন্তু লাশটা সত্যিকার অর্থে মরেনি, প্রায় মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। এমন সময় লাল গাড়িতে করে সে অজানা আগন্তুক তাকে কবর থেকে তুলে নিয়ে আসে, তার বাড়িতে আশ্রয় দিয়ে চিকিৎসা শুরু করে। প্রায় কয়েকশো ডাক্তার বিদেশ থেকে নিয়ে এসে অজানা আগন্তুকটির এখনো চিকিৎসা চলছে। এদিকে ভার্সিটিতে প্রবেশ করে পরপর তিনটা একই ডিজাইনের একই মডেলের গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে সাজু, রাজু, রাকিব। ভার্সিটির মাঠে তাদেরকে দেখে ছেলেপেলেগুলো সালাম করে, কেননা আজ থেকে ভার্সিটির নতুন সদস্য হয়েছে তারা 3 জন মিলে। শুভ ভার্সিটির সভাপতি আর রাজু হচ্ছে ভার্সিটির ভিপি। অন্যদিকে রাকিব হচ্ছে ভার্সিটির সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক। এর পাশাপাশি তারা 3 জন মিলে বাংলাদেশ সাইবার ওয়ার্ডের একাডেমিক 3 সদস্য, যাদের হাতে বাংলাদেশ সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রণ থাকবে। তাদেরকে নিয়ে সাংবাদিক খবর প্রচার করেছে। বিভিন্ন টেলিভিশনের পর্দায়, পত্রিকায় তাদের ছবি ভেসে উঠেছে। বাংলাদেশের নতুন সদস্য এবং সাইবার সিকিউরিটি এবং ভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ক্যাপ্টেন করা হয়েছে 3 জন বীর পুরুষকে, সাংবাদিক টেলিভিশনে বলেছে। দুপুর 2টার খবরে আপনাদের আমন্ত্রণ। বরাবরের মতোই আমি ছিলাম নুসরাত জাহান আখি। বাংলাদেশ থেকে কেউ বা কারা সাইবার সিকিউরিটি এবং অনলি ওয়ান ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে হত্যার পরে বাংলাদেশের নতুন সাইবার সিকিউরিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ভার্সিটির বিভিন্ন পদের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে সাইবার সিকিউরিটি অনলি ওয়ান আকাশ চৌধুরীর কাছের 3 বন্ধু, যাদের মধ্যে শুভ, রাজু, রাকিব। ক্যাপ্টেন আকাশ চৌধুরীর অবর্তমানে এখন থেকে বাংলাদেশের দায়িত্ব তারা 3 জন মিলে পালন করবে। অন্যদিকে ক্যাপ্টেনের মৃত্যুতে শোকাহত পুরো বাংলাদেশ। সাংবাদিকের কথাগুলো শুনে বাংলাদেশের সাধারণ মানুষজন চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে যায়। ভার্সিটিতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছে অপরাধ বেড়ে গেছে। ভার্সিটিতে ড্রাগসের স্নাগলিং সহ হিরোইনের ব্যবসা চলছে। দেশের বাইরে দেশগুলো থেকে বিভিন্ন অস্ত্রসহ বিভিন্ন মাদক দ্রব্য দেশের ভিতরে নিয়ে আসা হচ্ছে।
বন্ধ রুমের বসে আছে শুভ, রাজু, রাকিব। শুভ বলে ওঠে, আমাদেরকে যেতে হবে সুমন ভাইয়ের বাড়িতে, কারণ আমাদের জন্য আজকে অনেক বিশাল একটা পার্টির ব্যবস্থা করেছে। আমার মনে হয় পার্টির উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জন্য নয়, বরং ক্যাপ্টেনকে মেরে ফেলতে পেরে খুশিতে পার্টি রাখা হয়েছে। রাইট, শুধু ক্যাপ্টেনই এর জন্য না, বরং ক্যাপ্টেনকে মেরে সুমন ভাইকে ধন্যপতি কোটিপতি বানিয়ে দিতে পেরে খুশিতে আমাদের জন্য পার্টি রেখেছে আজকে। তাই দেরি না করে চলো বেরিয়ে পড়ি তিনজন মিলে। এই বলে তিনজন মুচকি হেসে বেরিয়ে পড়ে বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি এবং মন্ত্রী সুমন ভাইয়ের বাড়িতে, যেখানে আজকে বিশাল একটা পার্টির ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সহ দেশের বাইরে থেকে আসবে বিভিন্ন ব্যক্তিবর্গগণ, যাদের সাথে মন্ত্রীর উঠা বসা লেনদেন সব সময় লেগে থাকে। উপস্থিত থাকবেন বাংলাদেশ আইন বাহিনীর বেশ কিছু কর্মকর্তা, সাথে উপস্থিত থাকবেন স্বয়ং মন্ত্রী সুমন। দেখতে দেখতে তারা পার্টিতে উপস্থিত হয়। পার্টিটা বেশ আনন্দময়ী। এমন সময় তাদের সামনে মন্ত্রী সুমন এসে বলে ওঠে, শুধু কি মদ খেলে চলবে নাকি পার্টিকে জমানোর জন্য আরও অন্য কিছু লাগবে? মদ খেয়ে সবাই মাতাল মাতাল হয়ে তম্মাচিকা ধম্মাচিকা গান চালিয়েছে পুরো বাড়িতে। এমন সময় শুভ বলে ওঠে, ভাই, শুধু মদ খেলে নেশা যাবে না, নেশাটাকে আক্রমণ করার জন্য প্রয়োজন একটা ঠিক ধুম্মা, চিক ধুম্মা, চিকানাস দেখে নেশাটাকে আবেগে পরিণত করতে পারবো। ভাই, তোমার জন্য এত কিছু করলাম আর এখন নিজেকে সামলাতে পারছি না। এখন গানের সাথে সাথে নাচার জন্য কাউকে নিয়ে এসো। ঠিক আছে, তোরা এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, তোদের জন্য স্পেশাল কিছু রাখা আছে, সেগুলোকে কিছুক্ষণ পর তোদের জন্য সারপ্রাইজ হিসেবে নিয়ে আসবো। ততক্ষণ এখানে নর্তকীদের নাচ দেখ। এই বলে সুমন সেখান থেকে চলে যায়। তারপর বেশ কয়েকটা নর্তকী এসে স্টেজের উপরে নাচতে থাকে, ঢলতে থাকে বিভিন্ন ছেলের কোলে বসে, বিভিন্ন পোশাক পরে নাচতে থাকে। খুব ছোট্ট ছোট্ট পোশাক পরে এতগুলো পুরুষের সামনে ধুম্বাচিকা ধুম্বাচিকা গানের সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করে। অনেকে পকেটে হাত ঢুকিয়ে 1000 টাকার চকচকে বান্ডিলগুলো বের করে উড়িয়ে দেয় নাচওয়ালা নর্তকীদের উপরে। নাচওয়াল নর্তকীদের পরনে সব ছোট্ট ছোট পোশাক, যা কোনো মাতালকে একেবারে হিরো আলমের মতো মাতাল করে তোলে। পার্টি প্রায় শেষের দিকে। এমন সময় মন্ত্রী সুমন এসে বলে ওঠে, এই যে শুভ, রাজু, রাকিব, এদিকে আই। তোদের জন্য আজকে আমি একটা স্পেশাল জিনিস রেখেছি, যেটা আমার পক্ষ থেকে তোদের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি, যেটা দেখলে তোরা মাতাল অবস্থায় আরও মাতাল হয়ে যাবে, যা জীবনের প্রথম তোরা উপভোগ করবে। ক্যাপ্টেন আকাশ থাকায় তোরা সে স্বাদ ভোগ করতে পারিসনি, কিন্তু আমার সাথে সঙ্গ দেওয়ার কারণে খুশি হয়ে আমি তোদের জন্য এই সুন্দর একটা ব্যবস্থা করেছি। কি এমন ব্যবস্থা ভাই যেটা আমাকে আরো মাতাল করে তুলবে? বুঝে গেছি ভাই, বুঝে গেছি। নিশ্চয় আমাদের জন্য বিদেশ থেকে আরো মাল নিয়ে এসেছে খাওয়াবে বলে। আরে বেটা বোকাচোদা, রাজু তুই চুপ কর। বিদেশ থেকে মালের ব্যবস্থা নয়, বরং আমাদের জন্য ব্যাগ ভরা টাকা রেখেছে। আরে এত উত্তেজিত হচ্ছিস কেন তোরা? তোদের জন্য আমি কি রেখেছি সেটা শুধুমাত্র আমি জানি। সেটা জানার জন্য তোরা দোতলার রুমে 3 নম্বর কক্ষে যাবি, তাহলে তোরা বুঝতে পারবি আমি তোদের জন্য কি সারপ্রাইজ রেখেছি। আর সেটা দেখার পর তোরা কতটা আনন্দ হবে সেটা দেখার জন্য আমি সেখানে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছি। আমি এখান থেকে বসে তোদের পুরো খেলাটা দেখব, আর তোরা ভিতরে গিয়ে খেলবি। তারা তিনজনে ওকে ভাই বলে সিঁড়ি ধরে দোতলার রুমে 3 নম্বর কক্ষে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে তো তাদের মাথা নষ্ট, কেননা সেখানে চোখ কসলাতে কসলাতে তাকিয়ে দেখতে পাই সামনে একটা অসম্ভব সুন্দর বিদেশি সেক্সি ফিগারওয়ালা মেয়ে দাঁড়িয়ে আছে, যার পরনে ছোট্ট ছোট 2টা পোশাক পরা। এরকম একটা হট মেয়েকে দেখে তাদের তিনজনের মাথা নষ্ট হয়ে যায়। তিনজন মিলে ঝাঁপিয়ে পড়ে মেয়েটার উপরে, তারপর থুপলে থুপলে খেতে থাকে মেয়েটার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলে, যেখানে সেখানে কামড় দিতে থাকে। এর সম্পূর্ণ ভিডিওটা সোফায় বসে টেবিলের উপর পা তুলে মদ খাচ্ছে আর উপভোগ করছে মন্ত্রী সুমন। মাঝে মধ্যে উচ্চস্বরে হেসে ওঠে আর বলে ওঠে, ক্যাপ্টেন আকাশ, তুই আমার কথা শুনলি না।
আমার কথার অবাধ্য হয়ে নিজের মৃত্যুটাকে নিজের চোখে দেখলি। কতটা যন্ত্রণা দিয়ে তোকে মারলাম তুই ভাবতেও পারলি না। তোকে বারবার সাবধান করলাম, তুই আমার কথা শুনলি না। আজকে দেখ তোর দলের ছেলেগুলোকে তোর দেখানো পদে না থেকে আমার পদে হাঁটছে, যেটা আমি তাদেরকে ব্যবহার করছি আমার কাজে। তোর মৃত্যু আর তোর অনুপস্থিতিতে সারা দেশে আমি রাজত্ব করব। পুরো দেশটাকে আমি ড্রাগস স্মাগলিং দিয়ে মদে আসক্ত করে দেব। মন্ত্রী সুমন চৌধুরী এসব বলছে আর মাঝে মধ্যে উচ্চস্বরে হেসে ওঠে। অন্যদিকে তারা তিনজন মিলে রুমে একটা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করতে থাকে। মেয়েটা সহ্য করতে না পেরে চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কিন্তু মদ খেয়ে মাতাল হওয়ার কারণে মেয়েটার চিৎকার ও আর্তনাদ যেন তাদের তিনজনের কানে পৌঁছায় না। শুভ, রাজু, রাকিব এক এক করে তারা মেয়েটাকে ধর্ষণ করে। মেয়েটা সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। সাদা রঙের চাদরটা লাল রক্তে ছেড়ে দেয়। এটা দেখে মন্ত্রী সুমনের হুঁশ উড়ে যায়। মন্ত্রী সুমন দৌড়ে এসে রুমের ভিতর প্রবেশ করে আর বলে ওঠে তাদের তিনজনের উদ্দেশ্যে, আরে শালা সোরার বাচ্চা, কুত্তার বাচ্চা গুলো, তোরা এটা কি করলি? ওকে মেরে ফেললি কেন? তোরা তো আমার বিপদ ডেকে আনলি। ভাই আসলে আমরা বুঝতে পারিনি ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই। ভাই আমাদেরকে বাঁচাও, এবারের মতো আমাদেরকে বাঁচাও। তুমি যা বলবে তাই আমরাই করব। ভাই আমরা ওকে মারতে চাইনি, কিভাবে জানি না মরে গেল। তুমি যা বলবে আমরা তাই শুনবো। ভাই এইবারের মতো বাঁচিয়ে দাও আমাদের। শালাগুলো, যখন তোরা ভোগ করছিলিস তখন তোদের মনে ছিল না? আচ্ছা যাই হোক, তোরা চলে যা, আমি ব্যাপারটা দেখছি। তারপর তারা তিনজন চলে যায়। সুমন কি করবে ভেবে পায় না। অবশেষে তার কয়েকটা সিকিউরিটি গার্ডকে ডাকে। তারপর সুমন বলে ওঠে, মন দিয়ে কানগুলো খাড়া করে আমার কথাগুলোকে শোনো। এই লাশটাকে ভার্সিটির মাঠে ফেলে দিয়ে আয়, যাতে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আর হ্যাঁ, শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিবি, মুখটাকে পুরো থেতলে দিবি, যেন কেউ চিনতে না পারে। ওকে বস, কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এখন তো আর ক্যাপ্টেন বেঁচে নেই যে আমরা ভয়ে থাকবো। ক্যাপ্টেন মরে গেছে, এখন উন্মুক্ত হয়ে কাজ করব। কেউ বাধা দিতে আসলে শোরের বাচ্চার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। ওকে ঠিক আছে, আমার সামনে থেকে চলে যা। ওকে বস, ঠিক আছে, আমরা লাশটা ফেলে দিয়ে আবার চলে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে মন্ত্রী সুমন চৌধুরীর গুন্ডাগুলো মেয়েটার লাশটাকে নিয়ে ভার্সিটির মাঠে চলে যায়। তারপর সেখানে ফেলে দিয়ে চলে আসে নিজেদের গন্তব্যে। অন্যদিকে এই গত 1 মাসে সুস্থ হয়ে গেছে সে অজানা ব্যক্তিটা, যাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। এতদিনে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আগের মতো বিশাল শরীরের আকৃতি ও দানবদের মতো চেহারা নিয়ে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকে। বিভিন্নভাবে নিজেকে তৈরি করতে থাকে, শত্রুদের সাথে মোকাবেলা করবে বলে, নিজের প্রতি অন্যায় হওয়ার প্রতিশোধ নেবে বলে। নিজেকে এমনভাবে তৈরি করে যেন 500 জনের সমান সে একাই। অস্ত্র থেকে শুরু করে কম্পু, ক্যারাটে, বন্দুক চালানো, অস্ত্র চালানো সকল রকমের এক্সপার্ট হতে থাকে সেই অজানা আগন্তুকটি। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ভার্সিটির মাঠে একে একে উপস্থিত হচ্ছে ছাত্রছাত্রীরা। হঠাৎ করে ছাত্রছাত্রীদের চোখে পড়ে ভার্সিটির মাঠে পড়ে থাকে একটা লাশের দিকে। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ধীরে ধীরে ভিড় করতে শুরু করেছে মাঠের মাঝখানে। ভয়ঙ্কর একটা লাশকে দেখে যে যার মতো ভয়ে পিছিয়ে যেতে শুরু করেছে। কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে গেছে, কেননা কতটা নৃশংস ক্ষত বিক্ষত করে ফেলে গেছে একটা মেয়েকে। মেয়েটার পরনে কোনো কিছু নেই, উলঙ্গু করে ফেলে গেছে। ভার্সিটির মাঠে মেয়েটার এই দৃশ্য দেখে একজন শিক্ষার্থী নিজের ওড়না খুলে ফেলে দেয় সে মেয়েটি লাশটার উপরে। খবর পেয়ে ভার্সিটির মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ভার্সিটির মাঠ ফাঁকা করতে বলে। লাশটাকে নিয়ে চলে যায় ফরেনসিক ল্যাবরেটরিতে লাশটাকে নিরীক্ষা করার জন্য। এই ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা একের পর এক টেলিভিশনের পর্দায় বলছে, সকাল 8টার খবরে আমি আছি আপনাদের সাথে নুসরাত জাহান আঁখি। কেউ বা কারা ভার্সিটির মাঠে রাতে আধারে অন্ধকারে এসে কলেজের ভার্সিটির মাঠে ফেলে গেছে এক অর্ধ উলঙ্গ মেয়ের লাশ। মেয়েটার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, মেয়েটার মুখ পুরো থেতলে দেওয়া হয়েছে। মেয়েটাকে প্রায় বেশ কয়েকজন মিলে রেপ করেছে।
বিভিন্ন শরীরে তাদের আঁচড়ের দাগ, এমনকি কামড়ের দাগ পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরি থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেয়েটার মৃত্যু হওয়ার কারণ ছিল মেয়েটাকে কয়েকজন মিলে অতিরিক্ত শারীরিক অত্যাচার করার কারণে মেয়েটা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এমনকি তার যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে। কে করেছে বা কারা করেছে তদন্ত করার জন্য বাংলাদেশ আইন বাহিনী ও গোয়েন্দা বিভাগ কর্তৃপক্ষ ভার্সিটিতে তদন্ত করছে। পরের খবর পেতে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করুন www.com/ak24। হঠাৎ করে সাংবাদিকের বলা কথাগুলো শুনে সবার উপরে বসে থাকা এক অজানা আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে, যেন সে কোনো এক গুপ্তধন পেয়েছে। সাংবাদিকের বলা কথা এবং ভিডিও দেখে পাগলের মতো হাসতে থাকে। টেবিলের উপর থেকে বন্দুকটা নিয়ে আকাশের উপরে বেশ কয়েকটা গুলি করে। গুলি শব্দটা শুনতে পেয়ে বেরিয়ে আসে মায়া আর বলে ওঠে, কি হলো আকাশ, হঠাৎ করে তুমি পাগলামো শুরু করলে কেন? কি হয়েছে? মায়ের কথা শুনে আগন্তুকটা সোফা থেকে উঠে পাগলের মতো হাসতে হাসতে এবার বলেই ওঠে, হয়নি, তবে হবে, এবার খেলা হবে। কলেজের সেই রহস্যময় মাফিয়া সিটি শহরে আকাশের নতুন তাণ্ডব শুরু হবে। আকাশ, তুমি যেটাই করো না কেন আমি সব সময় তোমার সঙ্গ দেব। খুব সাবধানে পা ফেলতে হবে। প্রতিশোধ নিতে হলে তোমাকে আরো কঠিন মনের হতে হবে। কুত্তার বাচ্চাগুলোকে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব যেটা আকাশ আর জমিনের মধ্যে এখনো পর্যন্ত কেউ ঘটাতে পারেনি। এতটাই ভয়ঙ্কর মৃত্যু দিব যেটা ওদের মৃত্যু দেখে মৃত্যুর আজরাইল পর্যন্ত কেঁদে উঠবে। মায়ের কোনো কথা না বলে চলে যায় নিজের রুমে। তারপর ল্যাপটপে বসে কি যেন সে কাজ করতে থাকে। এদিকে সোফার উপরে বসে আগন্তুকটা ভাবতে থাকে কি করে সে প্রতারক, ধোঁকাবাজ, বেঈমানদেরকে কঠিন শাস্তি দেবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। অজানা আগন্তুক সেই আকাশ চৌধুরী বলে ওঠে, মায়া, কোথায় তুমি? চলো, আমার জান পাখি, প্রাণ পাখি রানীর কাছে যাব দেখা করতে। সন্ধ্যা 7টা বাজে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আকাশ চৌধুরী আর মায়া। ভাই, আপনারা ঠিক ধরেছেন, এটা হচ্ছে সেই আকাশ যাকে আন্ডারওয়ার্ল্ডের এবং বাংলাদেশের পুরো সাধারণ মানুষগুলো চিনে এক নামে সাইবার সিকিউরিটি, অনলি ওয়ান আকাশ চৌধুরী, যার নাম শুনে সাইবার সিকিউরিটি ও বাংলাদেশের মাটি কেঁপে উঠত। সেই আকাশ চৌধুরী বেঁচে আছে, মরেনি। গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। দেখতে দেখতে চলে আসে একটা বাড়িতে প্রবেশ করে দেখতে পায় রানী খাবার খাচ্ছে। এটা দেখে আকাশ কেঁদে ফেলে। আকাশ দৌড়ে গিয়ে পেছন থেকে রানীকে জড়িয়ে ধরে, রানীর ঘাড়ে কয়েকটা কিস করে। রানী আকাশের ছোঁয়া পেয়ে পিছন ঘুরে আকাশকে দেখে চমকে গিয়ে জড়িয়ে ধরে। দুজনকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। রানী বলে ওঠে, আকাশ, তুমি বেঁচে আছো? আমি নিজের চোখে দেখছি। সত্যি কি তুমি বেঁচে আছো? আকাশ, তোমাকে ছাড়া আমার খুব কষ্টে দিনগুলো কেটেছে। বলো না যে তুমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি কোনো কল্পনার জগতে নেই, আমি বাস্তব জগতেই তোমাকে দেখছি। রানীর মুখে এ কথা শুনে আকাশ কান্না করতে করতে বলে ওঠে, হে রানী, আমি শুধুমাত্র তোমার আকাশ, যে তোমার সামনে দাঁড়িয়ে আছে বাস্তব জগতে তোমাকে জড়িয়ে ধরে। এটা শুনে রানী আরো ভালো করে আঁকড়ে ধরে আকাশকে। তারপর কাঁদতে কাঁদতে বলে ওঠে, জানো আকাশ, তোমার সেই বন্ধুগুলো শুভ, রাজু, রাকিব আমাকে মিথ্যে বলেছিল। মিথ্যে বলে তারা আমাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। তারপর সেখানে তারা আমাকে খুব নির্যাতন করে আমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে গিয়েছি। আমি জানি রানী, সবটা জানি। তারা বলেছিল তুমি নাকি মরে গেছো, তোমার লাশটা নাকি জঙ্গলের ভেতরে আছে। তারা আমাকে নিতে এসেছিল তোমার লাশটাকে দেখার জন্য। আমিও বোকা হয়ে তোমার ভালোবাসায় অন্ধ হয়ে তাদের কথা মতো তাদের সাথে সেই জঙ্গলে যাই। তারপর তারা আমাকে সেখানে অজ্ঞান করে অনেক নির্যাতন করে মেরে ফেলার চেষ্টা করে। তারপর আমি জানি না যে কিভাবে বেঁচে গেলাম। আমি তোমার খোঁজ করতে করতে সে জঙ্গলের ভেতরে যাই। তারপর সেখানে কাউকে দেখতে পাই না। এমন সময় তোমার সেখানে আমার দেওয়া সেই হাতের বালাটা খুঁজে পাই, একটা কবরের পাশে, যেখানে তোমাকে পুঁতে রেখেছিল তারা। তুমি তাদেরকে ছাড়বে না আকাশ, তাদেরকে ছাড়বে না। তাদেরকে আকাশ পাতাল
হলেও খুঁজে বের করে রাস্তার কুত্তাদের মতো পেটাবে। তাদের এতটাই ভয়ঙ্কর মৃত্যু দিবে যেটা ইতিহাসের পাতায় একদম ইতিহাস হয়ে থাকবে, যেটা ভূগোল বিজ্ঞান সবাইকে ছেড়ে ওয়ার্ল্ড রেকর্ড করে তোমার মৃত্যুর ভয়ঙ্কর অত্যাচার ইতিহাসের পাতায় তুলে ধরবে, যেন কেউ বেইমানি করার আগে বারবার ভাববে। আর তাদের চোখের সামনে যেন ভেসে ওঠে তোমার সেই ভয়ঙ্কর অত্যাচারের কথা। শুধু মৃত্যু নয়, মৃত্যুর সাথে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দিব যেটা মৃত্যুর আজরাইল দেখলে তাদের মৃত্যু দেখে কাঁদবে। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আমি তোমার সাথে সঙ্গ দিয়ে আমার প্রতি হওয়া অবিচার, আমার প্রতি হওয়া অন্যায় সমস্ত কিছুর হিসাব আমি এক এক করে নিজের হাতে নিতে চাই। অবশ্যই নিবে। তোমার প্রতি অন্যায় হওয়ার প্রত্যেকটার হিসাব তুমি নিবে রানী। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। তোমাকে কে এখান থেকে নিয়ে গিয়েছিল তার ছবি দেখাও। তোমাদের দলের সদস্য সেই ছেলেটার নাম হচ্ছে মানিক। সেদিন মানিক আমাকে সেই গভীর জঙ্গলে নিয়ে গিয়েছিল, আর সেইখানে উপস্থিত ছিল মুক্তা, মন্ত্রী সুমন, রাজু, রাকিব, শুভ আর বেশ কয়েকজন ছেলে যাদের আমি তোমাদের দলে দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার তাদের নাম মনে হচ্ছে না। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে মানিক। এখান থেকে চলো নাইট ক্লাবের বারে। ওকে, ঠিক আছে। তুমি তাহলে 2 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসি আগন্তুকের বেশে। যে আগন্তুক শুধু আগুন আর আগুন, যে আগুনের আজে তাদেরকে ঝলসে পুড়িয়ে ছারখার করে দিব। ওকে, আসো। এই বলে রানী রেডি হতে চলে যায়, আর আকাশ মায়া সেখানে বসে থাকে। আপনারা কিছু বুঝলেন না তো যে রানী কে? রানী হচ্ছে আকাশের বিবাহিত স্ত্রী, রানী চৌধুরী। আকাশকে সাইবার সিকিউরিটির একজন সদস্য খুন করার আগে যাকে পরিকল্পনা করে খুন করেছিল সুমন চৌধুরী সহ তারা বেশ কয়েকজন মিলে রানীকে তারপর অন্ধকার রাতে হামলা করে আকাশের উপরে গল্পের সাথে থাকলে সবটাই জানতে পারবেন। রানী দেখতে অসম্ভব সুন্দর, শুধু সুন্দর নয়, সুন্দরের থেকেও সুন্দর। রানী দেখতে ঠিক উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি। রানী দেখতে মিডিয়াম সাইজের, মোটাও না আবার পাতলাও না। একটা ছেলের যেমন পছন্দ ঠিক তেমন রানী হাজারে একটা। যেমনি রানীর রূপের বাহার ঠিক তেমনি ডেঞ্জারাস পাওয়ার। কাউকে তোয়াক্কা করে না। তার এই ভার্সিটিতে শুধুমাত্র একটাই কাজ, সবাইকে দেখে চোখে চোখে রাখা, কোথায় অপরাধ হচ্ছে সেটা দেখে রাখা। শিক্ষকরাও তেমন কিছু বলতে পারে না রানীকে, কেননা রানী এই ভার্সিটির ভালো চায়, খারাপ না। আকাশ দেখতে 6 ফুট 5 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, 6 প্যাক বডি। আকাশ ভার্সিটির সভাপতি, একই সাথে ভার্সিটির ভিপি, 2 দায়িত্বে পালন করছে আকাশ একাই। আকাশ দেখতে অসম্ভব সুন্দর, ফর্সা। আকাশকে যেই দেখে সেই পাগল হয়ে যায়। আকাশের সাথে প্রেম করার জন্য ভার্সিটির মেয়েরা পাগল হয়ে থাকে। প্রতিনিয়ত আকাশকে চিঠি দেয়, কিন্তু আকাশ কাউকে পাত্তা দেয় না। চলুন তাহলে আপনাদের অতীতটা ঘুরে নিয়ে আসি। প্রতিদিনের মতো আকাশ সহ তার প্রতিটা বন্ধু আজকে ভার্সিটির মাঠে উপস্থিত আছে। অন্যদিক থেকে ভার্সিটির মাঠে প্রবেশ করছে একটা মেয়ে। আকাশে কোনো একটা কাজের জন্য ভার্সিটির মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় সে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে দুজনে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে দুজনের ঠোঁটে ঠোঁট লেগে যায়। পুরো ভার্সিটির ছেলে মেয়েগুলো সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হা করে মেয়েটা উঠে গিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে ছেলেটাকে। ছেলেটা কোনো কিছু বলার আগেই মেয়েটা বলে ওঠে, কিরে, তুই জলজীবন্ত একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? ধাক্কা দিয়ে ফেলে দিলি তো দিলি, ঠিক আছে, তার উপর তুই আবার তোর সেই নোংরা পচা ঠোঁট দিয়ে আমাকে কিস করলি কেন রে ভাই? এত বড় রাস্তা, তুই কি এত বড় রাস্তা দেখে হাঁটতে পারিস না? ছেলেটা কোনো কথা বলে না। ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটা আবার ঝাড়ি দিয়ে বলে ওঠে, এখন সারাটা জীবন এইভাবে হা করে থাকবি নাকি আমাকে যেতে দিবি? ওহে দাঁড়া, শোন, আমি যাওয়ার আগে আমাকে সরি বল, কারণ ধাক্কাটা তুই দিয়েছিস, তোর জন্য আমি ব্যথা পেয়েছি, তাই সরি বলে এখান থেকে কেটে পড়। ভার্সিটির সবাই সাথে হা করে তাকিয়ে আছে। সবাই ভেবে নিয়েছে আজকে এই মেয়েটা শেষ, কেননা সে ভার্সিটির সভাপতি, একই সাথে ভার্সিটির ভিপি এর
সাথে ঝামেলা করেছে? কিন্তু অবাক করে দিয়ে মেয়েটা আবার বলে ওঠে, শালা আবাল কোথাকার, জঙ্গলি ক্ষেতের মতো তাকিয়ে না থেকে সরি বল না ভাই, আর আমার কাজে আমাকে যেতে দে। ধুর বেটা বাল, কি যে তাকিয়ে আছিস জানি না ভাই। এইসব জঙ্গলিগুলো কোথা থেকে ভার্সিটিতে আসে, ভালো লাগে না আর। এ বলে আরো বেশ কিছু ঝাড়ি দিয়ে মেয়েটা সেখান থেকে চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো আকাশ, সেদিকে মেয়েটা চলে যাওয়ার দিকে। ভার্সিটির সবাই অবাক, কেননা আকাশ এখনো কোনো কিছুই বলেনি মেয়েটিকে। আকাশ মাথা চুলকাতে চুলকাতে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে আকাশ ভার্সিটিতে প্রবেশ করে। মেয়েটা সোজা গিয়ে তার বান্ধবীদের কাছে চলে যায়। মেয়েটা যাওয়ার সাথে সাথে তার বান্ধবী সাদিয়া বলে ওঠে, কিরে রানী, তোর এত সাহস কবে থেকে হলো যে তুই ভার্সিটির বিপি প্লাস সভাপতিকে মারলি এতগুলো ছেলে মেয়ের সামনে থাপ্পড়? রানী তো এই কথা শুনে অবাক হয়ে যায়। অবাকের চরম পর্যায়ে রানী, কেননা রানী ভাবতে পারেনি যে সে ভার্সিটির সভাপতি প্লাস ভিপির গায়ে হাত তুলেছে। রানী অবাক হয়ে বলে ওঠে, কি বলিস তোরা? তোরা আমাকে আগে বলবি না? এখন তো আমি গেলাম না। ওই বদমাসটা কত রাগী, দেখে তো বেশ সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট, কিন্তু ভেতরে ভেতরে যে কত খারাপ সে আল্লাহ মালিকই জানে। আরে চুপ বান্ধবী, তুই জানিস না তুই কার সম্বন্ধে বলছিস? ও হচ্ছে পুরো বাংলাদেশ সাইবার সিকিউরিটির মধ্যে একজন বিশ্ববিখ্যাত সাইবার সিকিউরিটি, অনলি ওয়ান আকাশ চৌধুরী, যার নাম শুনলে অপরাধীরা ভয়ে কাঁপে। সেখানে তুই কিনা বলছিস ও খারাপ? এ কথা শুনলে তো ওর বন্ধুরা তোকে কচু কাটা করবে। কি বলিস দোস্ত? ও এত ভালো আর আমি কিনা ওকে এতগুলো থাপ্পড় দিলাম এতগুলো ছেলে মেয়ের সামনে। জানি না ওর বন্ধুগুলো খবর পেলে আমার কি হাল করে। আমার তো এখন কলেজে আসতেই ভয় করছে। কিছু হবে না, তুই চুপ করে থাক। দেখলি না তুই এতগুলো ঝাড়ি দেওয়ার পর তোকে কোনো কিছু বললো না? সেটা তো ঠিক আছে, কিন্তু আমার তো ভয় করছে যদি আমাকে রাস্তায় আটকায়, আর আমাকে যদি রাস্তায় আটকে মারধর করে তখন আমি কি করব? না বাবা, আমি আর কলেজে আসবো না, আমার ভয় লাগছে। চুপ, ও এখন ভার্সিটিতে আসবে, তুই গিয়ে সরি বলে দিবি, দেখবি হয়ে গেছে। এভাবে তারা দুইজন বকবক করতে থাকে। অন্যদিকে আকাশ বাইরে গিয়ে নিজের কাজ করে আবার চলে আসে ভার্সিটিতে এসে তার বন্ধুদের কাছে চলে যায়। এমন সময় সেখানে উপস্থিত আছে মানিক, মুক্তা, রাজু, রাকিব, শুভ, আরো বেশ কয়েকজন। এমন সময় শুভ বলে ওঠে, কিরে ভাই, মেয়েটা তোকে থাপ্পড় মারলো, তুই কোনো কিছু বললি না? শুভর মুখে এ কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে আকাশ বলে ওঠে, কি আর বলবো বলো, মেয়েটা মনে হয় ভার্সিটির নতুন, আমাকে চিনে না, তাই হয়তো আমাকে এতগুলো ঝাড়ি দিয়েছে। তবে যাই বলো, মেয়েটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, আমার মন কেড়ে নিয়েছে। আরে ভাই কি বলিস, তোর মন কেড়েছে? ভার্সিটিতে যেখানে মেয়েগুলো ওর দিকে তাকিয়ে থাকে সেখানে কিনা তুই একটা মেয়ের প্রেমে পড়ে গেলি? প্রেমে পড়েছি কিনা জানি না, তবে প্রথম দেখায় মেয়েটাকে আমার ভালো লেগে গেছে। যার সাগরে আমি ভেসে যাচ্ছি, চারদিকে শুধু তাকেই দেখতে পাই, যেখানেই যাই সেখানেই তাই ছবিটা ভেসে আসে আমার সামনে। কি বলিস রে ভাই, এ তো দেখি লাভ মে টু লাভ, মানে ফিলিংসের উপরে ফিলিংস। আমি তো দেখতে পারছি তোর মনটা ভালোবাসার জন্য ওতলা হয়ে উঠছে, প্রেম করার জন্য হাবুডুবু খাচ্ছে সাগরের পানিতে। জানি না মেয়েটা আমাকে ভালোবাসবে কিনা, তবে মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আজকেই তাকে বিয়ে করে আমি আমার ঘরের লক্ষ্মী করে তুলি। শোন, মেয়েটা তোকে থাপ্পড় দিয়েছে, নিশ্চয়ই সে তোর পরিচয় শুনে তোকে সরি বলতে আসবে। সরি বলতে আসবে তাতে কি হয়েছে? আমি তো কোনো কিছুই মনে করিনি। ধুর বেটা, চেনা নেই জানা নেই, হঠাৎ করে আমি আমার ভালোবাসার কথা বলে দেব, মেয়েটা আরও আমাকে বেশ কয়েকটা থাপ্পড় দিবে তোদের কথা শুনলে। শোন, আমি যেটা বলি এটা কর, দেখবি মেয়েটা তোর প্রেমে পড়েছে, তোর প্রেমে ওতলা হয়ে আছে। কি করতে হবে বল শুনি। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ করে তার সামনে সাদিয়া আর সেই রানী নামের মেয়েটা চলে আসে। রানী এসে বলে ওঠে, সরি ভাইয়া, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, তাই ভার্সিটির সামনে আপনাকে এতগুলো থাপ্পড় আর ঝাড়ি দিয়েছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন।
আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। রানী নামের মেয়েটার কণ্ঠের সুর এত সুন্দর, এত মিষ্টি যে আকাশ তার কণ্ঠের সুরে হারিয়ে গেছে। কি বলবে কি করবে বুঝতে পারে না আকাশ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে, যেন সে প্রেমের সাগরে ভেসে যাচ্ছে। মেয়েটা আবার বলে ওঠে, ভাইয়া কি হলো? আপনি এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? আমাকে কি মাফ করা যায় না? আসলে আমি বুঝতে পারিনি যে আপনি কলেজের সভাপতি প্লাস ভিপি। না বুঝেই আমি ভুল করে ফেলেছি। আমাকে এইবারের মতো মাফ করে দিন ভাইয়া, আর কখনো ভুল হবে না। আকাশ এবার আমতা আমতা করে বলে ওঠে, ইটস ওকে, ঠিক আছে, আমি কোনো কিছু মনে করিনি। আচ্ছা, তোমার নামটা যেন কি জানতে পারি? তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? ভাইয়া আমার নাম হচ্ছে রানী। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে ভার্সিটিতে এসেছি। এই ভার্সিটিতে অনার্স 2য় বর্ষে আমি পড়ি। খুব সুন্দর, মন দিয়ে পড়ালেখা করো। আর হ্যাঁ, এই ভার্সিটিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কাছে এসে সমস্যার কথা বলতে পারো, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, জানাবো তাহলে ভাইয়া। এখন আমি আসি, আপনি ভালো থাকবেন। আর থ্যাংক ইউ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি এখন তাহলে আসি। এই সাদিয়া চল। তারপর তারা সেখান থেকে চলে যায়। আকাশের এমন অবস্থা দেখে মানিক, মুক্তার, শুভ, রাজু, রাকিব এবং বাকি সব বন্ধুগুলো মিলে তাকে পচাতে থাকে, হাসি তামাশা করতে থাকে তাকে নিয়ে। অন্যদিকে রানী অবাক হয়ে যায় আকাশের এমন ভালো ব্যবহার দেখে। সেও পছন্দ করতে শুরু করেছে আকাশকে। এইভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলায় মার্কেট থেকে বাড়ি ফিরছিল রানী। এমন সময় তার সামনে কয়েকটা গুন্ডা ছেলে এসে দাঁড়ায় আর বলে ওঠে, কি হলো সোনামণি, কোথায় যাচ্ছ? আমরা ছেড়ে দিয়ে আসবো নাকি? আমরা কিন্তু রাজি আছি, তুমি চাইলে তোমাকে ছেড়ে দিয়ে আসতে পারি। ধন্যবাদ ভাইয়া, লাগবে না, আমার সামনে গাড়ি রাখা আছে, আমি একাই যেতে পারবো। আরে সোনামণি, যাচ্ছ কোথায়? দাঁড়াও না, একটু কথা বলি। যাওয়ার এত তাড়া কিসের? দেখছো না আমরা কতজন মিলে তোমার সাথে কথা বলার জন্য আগ্রহ নিয়ে আছি। আমার পথ ছাড়েন, আমার কোনো আগ্রহ নেই আপনাদের সাথে কথা বলার, তাই আমি চলে যাচ্ছি। আমার পথ ছাড়েন বলছি। সোনামণি, যদি তোমার পথ আমরা না ছাড়ি তাহলে তুমি কি করবে? তোরা জানিস আমি কে, আমি কার বউ, আমি কার ভালোবাসা, কার গার্লফ্রেন্ড। তোরা জানলে এখানে প্যান্টে হিসু করে ফেলবি, আর তোরা আমার পথ আটকাচ্ছিস। তা সোনামণি, আমি জানতে চাই তোমার বরকে, তোমার ভালোবাসাকে, যাকে দেখলে আমরা প্যান্টে হিসু করে দেব শুনি। ওকে ঠিক আছে, তোরা জানতে চাস তো যে আমার ভালোবাসার মানুষ কে, আমার বর কে? তাহলে তোরা শোন। তোরা নিশ্চয়ই চিনিস সাইবার সিকিউরিটি অনলি ওয়ান ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে। সে আমার ভালোবাসা, সে আমার স্বামী, আমি তার স্ত্রী, এবং সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আর ও যদি জানতে পারে যে তোরা আমার সাথে বেয়াদবি করেছিস, আকাশ তোদেরকে কি করবে তোরা ভাবতেও পারছিস না। ছেলেগুলো রানীর মুখে ক্যাপ্টেন আকাশের নামটা শুনলে মাটিতে বসে পড়ে। রানী পা ধরে সবাইকে মাপ চাইতে থাকে। রানী পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ছেলেগুলো আর বলতে থাকে, আপনি আমার মা, আপনি আমার খালা, আপনি আমার বোন, আপনি আমার ভাবি, আপনি আমার পিসি, দাদি, ঠাকুমা, সব কিছু। তবু প্লিজ আকাশ ভাইরে কিছু বললেন না। আকাশ ভাই জানলে আমাদের মেরে ফেলবে। আপনি আমাদের এবারের মতো মাফ করে দেন। আমরা আর কোনোদিন কারোর সাথে বেয়াদবি করব না। রানী এ কথা শুনে তো বেশ খানিকটা অবাক হয়ে যায়। ছেলেগুলোর কর্মকাণ্ড দেখে সে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারে না, কেননা সে বুঝতে পারেনি যে আকাশের নামটা বলাতে ছেলেগুলো এরকম রিয়্যাক্ট করবে, এরকম কান্নাকাটি শুরু করবে, তার পা ধরে মাপ চাইবে। রানী বলে ওঠে, দেখ, তোদেরকে একটা শর্তে মাফ করে দিতে পারি। তোরা আমার এই ব্যাগগুলো হাতে নে আর আমার গাড়ি পর্যন্ত পৌঁছে দিবি। আমি বাড়ি না যাওয়া পর্যন্ত তোরা আমাকে সিকিউরিটি দিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। আর রাস্তায় কোনোদিন কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবি না। যদি দেখি তোরা করেছিস, সেদিনই আকাশকে বলে দেব। দেন দেন, আমরা রাজি আছি। আমরা কোনোদিন আর কারোর সাথে বেয়াদবি করব না। আপনি যা বলবেন আমরা আপনার সব প্রত্যেকটা শর্তে রাজি আছি। ওকে ঠিক আছে, এই নাও ধরো
তারপর গুন্ডাগুলো ভয়ে রানার কথা মতো প্রত্যেকটা কাজ করতে থাকে। রানী ভীষণ খুশি যে সে আকাশের নাম ফাটিয়ে নিজের পাওয়ার দেখাতে শুরু করেছে। এইভাবে ভার্সিটির বাইরে ভার্সিটির ভিতরে আকাশকে দেখলে সবাই দুলাভাই আর রানীকে দেখলে ভাবি বলে ডাকতে শুরু করে। আকাশ বুঝতে পারে না তাকে সবাই কেন দুলাভাই বলে। একদিন আকাশ পায়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় সেদিনে সে গুন্ডাটা বলে ওঠে, আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন ভাইয়া? ভাবি ভালো আছে তো? আকাশ ছেলেটার মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায়। ছেলেটাকে পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, ওই শোন, দাঁড়া, এদিকে আয়, আমার কাছে আয় তো। ছেলেটা ভয় পেয়ে যায়, ভয়ের সামনেই যায় না, পিছিয়ে যেতে থাকে। আকাশ এটা দেখে আবার বলে ওঠে, আরে তেমন কোনো কিছু করব না, তোকে দুইটা প্রশ্ন করব। এদিকে সামনে আয়, আমার কাছে আয়। তারপর ছেলেটা গুটি গুটি পায়ের সামনে এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ বলে ওঠে, তুই আমাকে রাস্তায় দুলাভাই কেন বলিস? এছাড়া ভার্সিটির ভেতরে, ভার্সিটির বাইরে যেখানে যাই না কেন মানুষজন আমাকে দুলাভাই বলে, এর কারণটা কি বল? গুন্ডা ছেলেটা এবার আমতা আমতা করে, কি বলবে বুঝতে পারে না। অবশেষে ভয়ে ভয়ে বলেই ওঠে, ভাইয়া আসলে ভাবি আমাদের আপনাকে দুলাভাই বলতে বলেছে এবং আমরা যেন তাকে ভাবি বলি সেটাও বলেছে, তাই সবাই ওনাকে ভাবি আর আপনাকে দুলাভাই বলে ডাকে। আকাশ তো একথা শুনে অবাক। ছেলেটাকে ছেড়ে দেয়, ছেলেটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আকাশ বুঝতে পারে না রানী এমন কেন করতে বলল। আকাশ ভাবতে ভাবতে ভার্সিটিতে প্রবেশ করে। আকাশকে এভাবে ভাবতে দেখে শুভ বলে ওঠে, কিরে বন্ধু, এত কি বিষয় নিয়ে ভাবছিস তুই? আরে বেটা চুপ, আমি আছি আমার টেনশনে আর তুই শুধু পেঁচাল পারিস। আমাকে সবাই দুলাভাই বলে ডাকে কেন? কারণ রানীর তোকে ভালোবেসেছে আর রানীর সবাইকে বলেছে যাতে তুই দুলাভাই হতে রাখিস। কি বলিস? ওই মেয়ের এত বড় সাহস, সে আমাকে সবাইকে বলে দিয়েছে আমি তাকে ভালোবাসি, যেন সবাই আমাকে দুলাভাই ডাকে। আরে বেটা হ্যাঁ, তুই যেভাবে রিয়েক্ট করছিস মনে হয় তুই রানীকে ভালোবাসিস না। শোন, আর রানী তোকে বিয়ে করতে রাজি আছে। ওর বাবা মার সাথে কথা বলেছি, তুই শুধু আজকে ওকে প্রপোজ করে দে আর বিয়েটা করে নে কাজী অফিসে গিয়ে। সত্যি সে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে রাজি আছে? 3 সত্যি। তুই আজকে ওকে প্রপোজ কর, দেখবি ও তোকে সব সত্যি কথা বলে দিয়েছে, তার ভালোবাসার কথা। ওকে ঠিক আছে, আমি আজকেই তাকে আমার ভালোবাসার, আমার মনে লুকিয়ে থাকা তার প্রতি ভালোবাসার কথা বলে দেব। এই বলে তারা অপেক্ষা করতে থাকে রানীর। অন্যদিকে রানী গুটি গুটি পায়ে সাদিয়া সহ কলেজের মাঠে প্রবেশ করছে। এমন সময় আকাশ তাকে ডাক দেয়। রনি তার সামনে আসে আর বলে ওঠে, জি ভাইয়া, আমাকে ডাকলেন কেন? কিছু দরকার কি? আর কেনই বা ডাকলেন ভাইয়া? আমি কি আবার কোনো ভুল করেছি বা অন্যায় করেছি? প্লিজ ভাইয়া, যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে এবারের মতো মাফ করে দেন। নেক্সট টাইম থেকে হবে না। না, তুমি কোনো ভুল করনি, কিন্তু আমার তোমাকে কিছু বলার আছে। এখানে চুপটি করে দাঁড়াও। জি ভাইয়া, কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আকাশ আর কোনো কথা না বলে সামনে হাঁটুটা পেরে একটা ফুলের তোড়া সামনে এগিয়ে দিয়ে আকাশ বলে ওঠে, রানী, তুমি দেখতে অসম্ভব সুন্দর, ডানাকাটা পরি, যেন জান্নাত থেকে নেমে আসা এক হুর পরি। অসম্ভব সুন্দর গায়ের রং, উজ্জ্বল ফর্সা, দুধে আলতা, মায়াবী চোখ, চোখের পাতাগুলো টানা টানা, ভুরুগুলো চিকন পাতলা, ঠোঁটটা গোলাপি রঙের, গোলাপের পাপড়ির মতো মায়াবী এক ঠোঁট জোড়া, গালগুলো অসম্ভব সুন্দর এবং ফর্সা। লজ্জা পেলে যেন তোমাকে লাজুক লতা লাগে, যেমন পাকা টমেটো দেখলে লোভ সামলানো যায় না, ঠিক তোমাকে একবার কেউ দেখলে সেই ছেলে তোমার নেশা ছাড়া কোনো কিছুই ভাবতে পারবে না। আমার তোমায় কলেজে সে প্রথম দিনে দেখে ভালো লেগে যায়, তারপর আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ রানী। তুমি কি হবে আমার চলার পথের সঙ্গী? হবে কি আমার বৃদ্ধকালের লাঠি? শীতকালে এক কাপে দুজনের ঠোঁটের ছোঁয়া দিয়ে চা খাওয়ার সঙ্গী? আমি তোমায় ভালোবাসি। উইল ইউ ম্যারি মি?
আকাশের এরকম রোমান্টিক শাহেরি দেখে সবাই অবাক হয়ে যায়। মেয়েগুলো তো হতবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। ছেলেরা পর্যন্ত অবাক হয়ে গেছে, যেন টাস্কি খেয়ে গেছে আকাশের এরকম শায়েরি শুনে। রানী তো অবাকের চরম পর্যায়ে। রানী ভাবতে পারেনি যে আকাশ তাকে এত সুন্দর করে প্রপোজ করবে। রানী কল্পনাও করতে পারেনি যে আকাশ তাকে ভালোবাসবে। রানীও আকাশের কাছ থেকে ফুলটা নিয়ে রানী বলে ওঠে, হ্যাঁ, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। কলেজের প্রথম দিন আমাকেও তোমার ভালো লেগেছিল, কিন্তু বুঝতে পারিনি ফিলিংসটা। পরবর্তীতে ভার্সিটিতে সবার মুখে তোমার ভালো মানুষের নামটা শুনে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে, এরপর ভালোবাসায় পরিণত হয়। তাই তো সবাইকে আমি বলেছিলাম যাতে তোমায় দুলা ভাই আর আমাকে ভাবি বলে ডাকে, কারণ আমি তোমার চলার পথের সঙ্গী হতে চাই, সারা জীবন একসাথে থাকার সঙ্গী হতে চাই। যেমন তুমি শীতকালে এক কাপে 2 ঠোঁটের ছোঁয়া দিয়ে চা খেতে চাও, ঠিক তেমনি শীতের দিনে কোল বালিশ ছেড়ে তোমাকে আঁকড়ে ধরে ঘুমাতে আমিও চাই এক খাটে। আমিও তোমাকে ভালোবাসি আকাশ, তোমার ভালোবাসায় তোমার পথ চলার সঙ্গী হতে চাই। বানাবে কি আমাকে তোমার পথ চলার সঙ্গী? আমিও তোমায় ভালোবাসি। লাভ ইউ টু আকাশ চৌধুরী। দুজন দুজনকে জড়িয়ে ধরে, ভালোবেসে আগলে নেয় দুজন দুজনকে। ওদের ভালোবাসা দেখে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ক্যাম্পাসের সবাই উপস্থিত থাকা জোরে হাততালি দেয়। তাদের ভালোবাসা আজকে সফলতা পেয়েছে। সবাই তাদের জন্য হাততালি দেয়, শুভকামনা জানায়। আকাশের বাবা মা কেউ নেই। আকাশ অনাথ, তার বাবা মা ছোটবেলায় মারা যায়। পারিবারিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়, ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ে বাড়িতে বিয়ের পর্ব শেষ করে বাসর ঘরে নিয়ে আসা হয় রানীকে। বাসর ঘরে বসে আছে রানী, এমন সময় ভিতরে প্রবেশ করে আকাশ। রানী বলে ওঠে, তুমি তো আমাকে তোমার চলার পথের সঙ্গী বানালে, এখন আমার যে লাগবে একটা খেলার টিম। দিতে পারবে কি আমাকে একটা সুন্দর খেলার টিম উপহার আজকে রাতে? সুযোগ দিলে চেষ্টা করে দেখতে পারি দিতে পারি কিনা। সেটা যখন মাঠে খেলতে দেবে তখন তো বুঝতে পারবো, তাই না? আমি তো কাউকে মানা করিনি আমার মাঠে খেলতে। আমার মাঠটা আজকে আকাশ চৌধুরীর জন্য উন্মুক্ত করে দেওয়া আছে, চাইলেই সে খেলতে পারে। আগেই বলে রাখি, এই আকাশ চৌধুরী কিন্তু কাঁচা খেলোয়াড় না, পাকা খেলোয়াড়। আকাশ চৌধুরী কোনোদিন 6 ছাড়া 4 মারে না। আজকেও বাপের ছেলে আকাশ দেখিয়ে 4-এর বদলে 6 পেটা কাকে বলে? এ বলে আকাশ ঝাঁপিয়ে পড়ে রানীর উপরে। ধীরে ধীরে শরীর থেকে সমস্ত কিছু খুলে ফেলতে শুরু করে। তারপর ধীরে ধীরে সারা শরীরে চুমু খেতে থাকে, স্লাইড করতে থাকে। রানী কি আর কম, রানীও আকাশের শরীরে চুমু খেতে থাকে, স্লাইড করতে থাকে। নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে দুজন দুজনকে আগলে নেয়। ধীরে ধীরে তারা ভালোবাসার গহীন সমুদ্রে ডুব দিতে থাকে। ধীরে ধীরে ভালোবাসার অতল সাগরে যেতে শুরু করে। যেখানে রানী স্বপ্ন দেখেছিল সে একটা টিম বানাবে, আর আকাশ তাকে সেই টিমটা উপহার দেবে। তাই টিম বানানোর মিশন করতে শুরু করেছে তারা। মিশন শেষ করতে অনেক সময় লাগবে। চলুন তাহলে পরের দিন সকালে ভার্সিটিতে তারা যায়। এভাবে দেখতে দেখতে ভার্সিটির সবাই তাকে সম্মান করে, ভালোবাসে। এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। আকাশ বসে আছে ভার্সিটির মাঠে, রানীও বসে আছে, আশেপাশে সবাই বসে আছে। ভার্সিটিতে আজকে তেমন কোনো ক্লাস হবে না, তাই সবাই ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। এমন সময় আকাশের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে উপাস থেকে মন্ত্রী সুমন বলে ওঠে, হ্যালো আকাশ, তুমি কোথায় আছো? দ্রুত আমার অফিসে চলে আসো, আমার খুব প্রয়োজন তোমাকে। তোমাকে কিছু বলতে হবে, যেটা তোমাকে না বললেই চলবে না। ঠিক আছে স্যার, আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে। এ বলে ফোনটা কেটে দেয়। তারপর তাদেরকে সেখান থেকে বলে আকাশ বেরিয়ে পড়ে মন্ত্রী সুমন চৌধুরীর অফিসে। সেখানে গিয়ে আকাশ ভিতরে প্রবেশ করে। মন্ত্রী বলে ওঠে, আর আকাশ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার জন্য তো আমার এই পুরো অফিসটা উন্মুক্ত, যখন চাইবে তখন আসতে পারো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি স্যার, কি জরুরি কথা একটু তাড়াতাড়ি বলবেন। ভার্সিটিতে আমার কিছু জরুরি কাজ আছে। শুনো, শহরে আমি নতুন একটা গ্যাং তৈরি করতে চলেছি। যেহেতু শহরে আমার থেকেও তোমার পাওয়ার বেশি, সেক্ষেত্রে এই গ্যাংটা আমি চাই তুমি পরিচালনা করো, কারণ তোমাকে সবাই ভয় পায়, তোমার উপরে কেউ কথা বলতে পারে না।
কোন গ্যাংয়ের কথা বলতেছেন আপনি? স্যার, আমি তো বুঝতে পারলাম না। দেখো আকাশ, রাজনীতিতে টুকটাক এই বিষয়গুলো হতেই থাকবে। আমি বাইরে একটা দলের সাথে হাত মিলিয়েছি। তারা আমাদের দেশে ড্রাগস স্মাগলিং এগুলো পাচার করবে, আর সেগুলো তুমি সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে দেবে। রাতারাতি আমরা কোটিপতি হয়ে যাব। তোমার যত কোটি টাকা লাগে তুমি নিয়ে নিতে পারো, কিন্তু আমার সঙ্গে তোমাকে হাত মেলাতে হবে। আকাশ এ কথা শুনে চেয়ার থেকে লাফ দিয়ে ওঠে আর টেবিলে বাড়ি দিয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ স্যার! আপনার সাহস হয় কি করে এই আকাশ চৌধুরীকে এমন প্রস্তাব দেওয়ার? এত উত্তেজিত হও না মাইসান। রাজনীতি করতে হলে টুকটাক এসব করতে হবে, না হলে রাজনীতিতে টিকে থাকতে পারবে না। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, তবে আমি কোনো অপরাধের সাথে যুক্ত হতে পারবো না। আকাশ, তুমি কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছ। এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে। তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি এই শহরের মন্ত্রী, চাইলে অনেক কিছু করতে পারি। আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমাকে আপনি এই কাজের সাথে যুক্ত করতে পারবেন না। এই বলে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। মন্ত্রী সুমন খুব চিন্তায় পড়ে যায়। আকাশ যদি তার সঙ্গ না দেয় তাহলে সে কি করে এই শহরে কাজ করবে। আকাশ বেঁচে থাকতে তাকে শহরে এরকম খারাপ কাজ করতে কোনোদিনও দিবে না। সে কি করবে বুঝতে পারে না। অন্য দিক থেকে দেশের বাইরে থেকে ফোন আসে লাল মিয়ার। লাল মিয়া ফোন করে বলে ওঠে, কি মন্ত্রী সাহেব, আপনি সবকিছু ঠিক করছে তো? আমার সবকিছু কিন্তু রেডি করা আছে। আমি 2-1 দিনের ভিতরে মাল সাপ্লাই দিব। এখন আপনি কি বলেন, মাল সাপ্লাই দিব নাকি অন্য দেশে ট্রান্সফার করব? ঠিক আছে লাল মিয়া, আপনি মালগুলো আমার দেশে পাঠার ব্যবস্থা করেন। আমি সব কিছু ঠিকঠাক করছি। আপনি দ্রুত যত পারেন তাড়াতাড়ি মালগুলোকে আমার দেশে ঢোকান। ওকে, ঠিক আছে, মালগুলো সময় মতো পৌঁছে যাবে। আপনি ওখান থেকে রিসিভ করবেন। আর হ্যাঁ, পুলিশ যেন আমার গাড়িগুলো যেন না আটক করে, এটা আপনার দায়িত্ব। এই বলে কলটা কেটে দেয়। এদিকে ভার্সিটি চলে আসে আকাশ। আকাশকে বেশ চিন্তিত দেখাচ্ছে। এটা দেখে রানী বলে ওঠে, কি হয়েছে আকাশ? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম। তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। তেমন কিছু না, বাদ দাও, চলো। দেখো আকাশ, তুমি কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবে না। আমি জানি যে তোমার কোনো কিছু একটা হয়েছে। যে আকাশ সবসময় হাসি খুশি থাকতো, সেই আকাশের মুখে আজকে গম্ভীর মুখ দেখা যাচ্ছে। এটার কারণটা আমি জানতে চাই, তবে আমি এখান থেকে যাব। তারপর আকাশ মন্ত্রীর সব কথা এক এক করে খুলে বলতে থাকে। সবটা শুনে রানী বলে ওঠে, চলো আমরা এখান থেকে চলে যাই। মন্ত্রী ভালো লোক না, মন্ত্রী খারাপ লোক। সে দেশের ক্ষতি চায়। নিজের স্বার্থের জন্য হয়তো তোমাকে মেরে ফেলতে পারে। তাই চলো আমরা এখান থেকে চলে যাই। আমিও তো ক্যারাটে, কুংফু, মারপিট সব শিখেছি। আমিও তো তোমার মতো একজন গ্যাংস্টার হয়ে উঠেছি। আমরা নিজেদের বিপদ মোকাবেলা করতে পারবো, কিন্তু শান্তিতে বাঁচতে গেলে এসব ছাড়তে হবে। চলো আমরা শহরের বাইরে যাই। তুমি তো লেখাপড়া কমপ্লিট করেছো, একটা ভালো জব করবে, বাইরে শান্তিতে থাকবো। সেটা হয় না রানী। আমি আমার শহর আর আমার দেশকে বিপদে ফেলে পালিয়ে যাব। অন্য শহরে প্রয়োজনে জীবন দেব, তবু যাব না। ঠিক আছে, তুমি চাইলে আমিও থাকতে পারি। আমিও তোমার হাত কখনোই ছাড়বো না। তোমার সঙ্গে আমিও জীবন দেব। যদি মরতে হয় দুজনে একসাথেই মরবো। তারপর তারা সেখানে থাকতে শুরু করে। অন্যদিকে মন্ত্রী বেশ চিন্তায় পড়ে যায়। কি করবে বুঝতে পারে না। মন্ত্রী বলে ওঠে, আমি জানি আকাশ, তুমি আমার কথায় রাজি হবে না, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমার স্বার্থের জন্য তোমাকে মরতে হবে। তোমাকে আমি তোমার আপন জনদের হাতেই মারবো। তৈরি থেকো আকাশ, আমার কথার অবাধ্য মানে মৃত্যু। মন্ত্রী নিজের রুমে বসে আছে, ভাবতে থাকে কি করে কি করবে। এমন সময় মন্ত্রী পকেট থেকে ফোনটা বের করে কল করে শুভর নাম্বারে আর বলে ওঠে, হ্যালো, শুভ বলছো নাকি? হ্যাঁ, আমি শুভ বলছি। আপনি কে বলছেন? আমি শহরের মন্ত্রী বলছি। তুমি এক কাজ করো, মানিক, মুক্তা, তুমি রাজু, রাকিবকে নিয়ে আমার অফিসে চলে আসো, দরকার আছে। আর হ্যাঁ, এই বিষয়টা যেন আকাশ কোনোভাবেই জানতে যেন না পারে। ওকে, ঠিক আছে, চলে আসবো আমরা সময় মতো।
আকাশ সেদিন কাজের জন্য রানীকে নিয়ে শহরের বাইরে গিয়েছিল। জরুরি একটা কাজের জন্য এই সুযোগে মন্ত্রী তাদের বেশ কয়েকজনকে ঢেকে নিজের অফিসে নিয়ে যায়। অফিসে ঢুকে শুভ বলে ওঠে, জি স্যার, বলেন আমাদের কেন ডেকেছেন এখানে? শুভ, জীবনে বড় হতে চাইলে আমার কথা মতো চলতে হবে। তোমাদের 5 জনের জন্য 5 কোটি টাকা রাখা আছে এই ব্যাগগুলোতে। এইগুলো আজ থেকে তোমাদের বিনিময়ে তোমরা আমার কথা মতো চলবে। 25 কোটি টাকা? এতগুলো টাকা আমরা কি করবো স্যার? আপনি কি করতে চাচ্ছেন? এতগুলো টাকা আমাদেরকে কেন দিচ্ছেন? আর কি কাজ করাবেন? দেখুন স্যার, আমরা জীবনে বড় হতে চাই, কিন্তু খারাপ কাজ করে না, ভালোভাবে। দেখো, বেঁচে থাকতে তোমাদের কেউ কোনো কিছু করতে পারবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, আকাশ যতদিন বেঁচে আছে ততদিন তোমরা বড় কিছু হতে পারবে না। তাই আকাশকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। ভার্সিটির সভাপতি, সেক্রেটারি, ভিপি তোদের 3 জনকে বানাবো। আর আমার ডান হাত বাম হাত বানাবো মানিক আর মুক্তাকে। তোদের পাওয়ার চলবে সব জায়গায়। তোরা চাইলে যা ইচ্ছে তাই করতে পারো। আমার কথা ভেবে দেখো, এরকম সুযোগ কিন্তু তোমাদের কেউ দিবে না। মন্ত্রীর কথা শুনে তারা লোভে পড়ে যায়। আমতা আমতা করতে থাকে, কি করবে বুঝতে পারে না। কেননা তারা এই প্রথম 5 কোটি টাকা চোখে দেখছে। আকাশ থাকতে তারা কোনো দিনও এত টাকার মালিক হতে পারেনি, মালিক হতে পারবেও না। এমন সময় শুভ বলে ওঠে, আমি রাজি আছি স্যার, আপনার সাথে সঙ্গ দিতে কি করতে হবে বলেন? শুভ যেহেতু আমাদের সাথে সঙ্গ দিচ্ছে, তাহলে আমিও আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি। ওরা দুজন যেহেতু আপনার সাথে সঙ্গ দিয়েছে, তাহলে আমিও আপনার সাথে সঙ্গ দিব। ঠিক আছে, তাহলে আমার কথা শোনো। শুভ, তুমি ভার্সিটির সভাপতি, রাজু তুমি ভার্সিটির ভিপি, আর রাকিব তুমি ভার্সিটির সেক্রেটারি। মানিক আর মুক্তা আমার ডান হাত এবং বাম হাত। সকল রকম অপরাধ তারা করবে, সকল রকম টাকা তারা হ্যান্ডেল করবে। বিনিময়ে এখন শুধু আকাশকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারপর তারা প্ল্যান করতে থাকে আকাশকে কিভাবে সরিয়ে দেবে, কিন্তু তারা কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। একদিন তারা প্রোগ্রাম করে আকাশকে শহরের বাইরে পাঠিয়ে দেয়। শহরের ভেতরে একাই থাকে রানী। এমন সময় মানিক এসে বলে ওঠে, ভাবি ভাবি দ্রুত চলো, কে বা কারা আকাশ ভাইকে মেরে জঙ্গলে ফেলে রেখেছে। তুমি দেখলে দ্রুত চলো, লাশ প্রায় পচতে শুরু করেছে। না, এটা হতে পারে না, এটা কোনোদিন সম্ভব নয়। আমার আকাশ মরতে পারে না, তুমি মিথ্যা বলছো। তারপর তারা আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে সে জঙ্গলের উদ্দেশ্যে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল তারা সবাই। রানী সেখানে গিয়ে দেখতে পায় আকাশ নেই, পুরো মাঠ ফাঁকা। রানীকে চারদিক দিয়ে ঘিরে ধরে তারা সবাই। রানী বলে ওঠে, এ কি, তোমরা আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছো কেন? আকাশ কোথায়? তোমরা আকাশকে কোথায় রেখেছো? কি হলো বলো? আকাশ আমার কথার অবাধ্য হয়েছিল, বুঝলি রানী। এখন তোকে মারবো, পরে তোর আকাশকে মারবো, তারপরে বাংলাদেশের রাজত্ব করব আমি। তোমরা এটা আমাদের সাথে করতে পারো না। আকাশ তোমাদের কাউকে ছাড়বে না। এরপর রানীকে তারা খুব নৃশংসভাবে হত্যা করে, মারার চেষ্টা করে, অনেক আঘাত করে শরীরের ক্ষত বিক্ষত শরীর আঘাত করে ফেলে। চলে যায় জঙ্গলে। আকাশ রানীকে খুঁজে পায় না, সারা শহরে তোলপাড় লাগিয়ে দিয়েছে। এমন সময় সে সাইবার সিকিউরিটির হেল্প নিয়ে জঙ্গলের ভিতর রানীকে রক্তাক্ত শরীর নিয়ে খুঁজে পায়। আকাশ চালাকি করে কাউকে কোনো কিছু না জানিয়ে একটা হসপিটালের ভিতরে রাখে। তারপর আকাশ চলে যায় মন্ত্রীর অফিসে। সেখানে গিয়ে বলে ওঠে, স্যার, আমার ভালোবাসার মানুষ রানীকে কেউ বা কারা হত্যা করেছে, এর বিচার আমি চাই। হ্যাঁ, অবশ্যই বিচার পাবে, তবে এখন না, তুমি মরার পরে। মানে? এরপর তারা এক এক করে সবাই বের হয়ে আসে, চারদিক দিয়ে ঘিরে ধরে আকাশকে। আকাশের কাছে কোনো অস্ত্র নেই, সবার হাতে চাকু, ব্লেড, বন্দুক। আকাশ এটা দেখে বলে ওঠে, এটা তোমরা কি করছো? তোকে বলেছিলাম না যে তোর আপনজনদের হাতে তোকে মারবো? আজকে সবাই তোকে মারবে। কথাটা বলতে দেরি, কিন্তু আকাশের পেটের মধ্যে ছুরিগুলি ব্লেড দিয়ে আঘাত করতে কেউ ছাড়েনি। ক্ষত বিক্ষত করে ফেলে আকাশের শরীরটা। হঠাৎ আক্রমণে আকাশ কোনো কিছু করতে পারে না। আকাশের নিথর দেহটা সেদিন রাতে সে জঙ্গলের ভিতর গোরস্থানের মাঝে পুঁতে দিয়ে আসে। তারপর সেদিন সে রাতেই মন্ত্রীর বিয়ে মায়া আকাশকে কবর থেকে তুলে সুস্থ করে। এটাই ছিল অতীত। তারা
তারা তিনজন মিলে চলে আসে একটা নাইট ক্লাবের সামনে। নাইট ক্লাব থেকে বের হচ্ছে মানিক। হঠাৎ করে মানিকের মুখে কাপড় ঢুকিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মানিককে। মানিকের সামনে উপস্থিত আছে তারা তিনজন। রানী বলে ওঠে, কুত্তার বাচ্চা, সেদিন তুই আমাকে মিথ্যে বলে সেখানে নিয়ে গেছিলি। তোরা আমাকে সেদিন মেরে ফেলেছিলি আর আমার উপরে অত্যাচার করেছিলি না? কথাটা বলে রানী মানিকের পুরুষত্বটা কেটে ফেলে। তারপর সেখানে লবণ ঢেলে দেয়। মুখের ভিতর থেকে জিহ্বাটা বের করে কেটে ফেলে, কানগুলো কেটে ফেলে আর বলে ওঠে, তোর মৃত্যু দেখে আজকে আজরাইল কাঁদবে। কথাটা বলে তার দুই হাত কেটে ফেলে। তারপর একটা ইনজেকশনের সিরিজ নিয়ে চোখের মধ্যে একের পর এক আঘাত করতে থাকে। চোখগুলো চোখের জায়গা থেকে বেরিয়ে আসে। ব্লেড দিয়ে একের পর এক শরীরটাতে টান দিতে থাকে। ক্ষত বিক্ষত করে ফেলেছে পুরো শরীরটা। এরপর একটা লবণের ড্রামের উপর ফেলে দেয় মানিককে। এরপর মানিকের শরীরের উপর চুন ঢেলে দেয়। তারপর সেটাকে প্যাকেট করে পাঠিয়ে দেয় মন্ত্রীর উদ্দেশ্যে। মন্ত্রীর পোষা গুন্ডা বক্সটাকে নিয়ে আসে আর বলে ওঠে, স্যার, বাড়ির বাইরে কেউ ওটা রেখে গিয়েছে, আপনার জন্যই নিয়ে আসলাম। ওকে, তুই চলে যা, আমি দেখছি। এরপর গুন্ডাটা চলে যায়। মন্ত্রী প্যাকেটটা খুলে চমকে যায়। কলিজার পানি শুকিয়ে যায় ভয়ে। গলা দিয়ে কোনো আওয়াজই বের হয় না। চোখগুলো যেন চোখের জায়গা থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। মন্ত্রী চমকে যায় ভয়ে। হাত পা পাকাপাকি শুরু করেছে। নিচের দিকে তাকিয়ে দেখতে পাই তার প্যান্ট ভিজে গেছে। তার মানে হিসু করে দিছে। মন্ত্রী ভয়ে কাউকে কোনো কিছু বলতে পারে না। গুন্ডাটাকে ডাক দেয়। তারপর গুন্ডাটা এসে সেও চমকে যায় এরকম ভয়ঙ্কর মৃত্যু দেখে। এরপর গুন্ডাটা আর মন্ত্রী মিলে তার বাড়ির বাগানে পুঁতে ফেলে মানিকের লাশটাকে। কেউ কোনো কিছু জানে না। পরের দিন সকালে ভার্সিটিতে হাজার হাজার ছাত্রছাত্রী এসেছে। এমন সময় কলেজের ভিতর দিয়ে রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াতে দৌড়াতে মুক্তা প্রবেশ করে। মুক্তার রক্তাক্ত শরীর দেখে সবাই চমকে যায়। সারা শরীরে ক্ষত বিক্ষত রক্তের চিহ্ন আর সেলাই করা শরীরটা। হ্যাঁ, তাকে রাতের আধারে বাড়ি থেকে তুলে এনেছিল তারা তিনজন মিলে। তারপর শরীরটা কেটে আকাশ আর রানী মিলে শরীরের ভেতর লবণ, চুন, গোলমরিচ, মরিচের লঙ্কা, পেঁয়াজ, তেল আরো বেশ কিছু ইউরিয়া, পটাশ, ফসফেট ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেয়। শরীরটা জ্বলতে শুরু করে, ছটফট করতে থাকে। হাত দুইটা কেটে ফেলে যাতে নিজের হাত দিয়ে শরীরটা চুলকাতে না পারে। ভীষণ অত্যাচার করে সারা রাত বেল্টের বাড়ি মেরেছে শরীরের ভিতর। পেট কেটে একটা 1 মাইক্রো শিবির বোম রাখা আছে। তারপর সকালে ভার্সিটির গেটের সামনে মুক্তাকে ফেলে চলে যায়। মুক্তা রক্তাক্ত শরীরে গুটি গুটি পায়ে ভার্সিটির মাঠে উপস্থিত হয়। মুক্তার এমন অবস্থা দেখে সবাই দৌড়ে আসে। মুক্তা সবাইকে চোখের ইশারা দিচ্ছে কিন্তু তারা বুঝতে পারে না। মুক্তা বলে ওঠে, ভাই, তোমরা আমার কাছে এসো না। আমার শরীরে বোম আছে। আকাশ আর রানী এখনো বেঁচে আছে। ওরা তোমাদেরকে মেরে ফেলবে। বাঁচতে কাউকে দেবে না। বাঁচতে চাইলে সব ছেড়ে পালিয়ে যাও। মুক্তার দিকে দৌড়ে আসিল সবাই মিলে। মুক্তা বলা শেষ কথাটা বলতে না বলতেই বুম করে বোমটা ফেটে যায়। পুরো মাঠ জুড়ে মুক্তার শরীরের টুকরোগুলো পড়ে থাকে। ক্ষত বিক্ষত দেহটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই ভয়ে পিছিয়ে যেতে থাকে। ভার্সিটির হাঙ্গামা তৈরি হয়। দৌড়াদৌড়ি শুরু করেছে। ভয়ে তাদের তিনজনের গলা শুকিয়ে এসেছে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। এমন সময় ভার্সিটির মাঠে বক্সের সাউন্ড থেকে ভেসে আসে, এবার মরার জন্য তৈরি হও। শুভ নতুন করে তৈরি হয়ে এসেছি আমি, আকাশ। আর আমি রানী, তোদের রক্ত চুষে খাওয়ার জন্য আবারও মৃত্যুর দরজা থেকে বেঁচে ফিরেছি। শুধুমাত্র তোদেরকে শাস্তি দেব বলে পাতাল থেকে হলেও তোদেরকে বের করে রাস্তার কুকুরদের মতো অত্যাচার করে মারবো। কেবল তো খেলা শুরু করেছি। ভার্সিটির মাঠে খেলা শেষ হতে আরো অনেক দেরি আছে। মরার জন্য তৈরি হও। এক এক করে তোদের রক্ত দিয়ে খেলবো হোলি। হা হা হা। এই বলে কলেজের ভেতর থেকে আসা আওয়াজটা বন্ধ হয়ে যায়। এই কথা শুনে শুভ, রাজু, রাকিব ভয়ে চমকে ওঠে। ভার্সিটি থেকে তারা ভয়ে বেরিয়ে যায়। সোজা গিয়ে মন্ত্রীর অফিসে যায় আর সেখানে গিয়ে বলে ওঠে, ভাই, আকাশ এখনো মরে নাই, রানীও বেঁচে আছে। আজকে তারা
মুক্তাকে মেরে ফেলেছে। মুক্তার ক্ষতবিক্ষত শরীরটা দেখে কান্না আসছিল। তাকে বোম দিয়ে ক্ষতবিক্ষত করে ভার্সিটির মাঠে ফেলে রেখেছে ওই আকাশ আর রানী। আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আমাদের বাঁচাও তুমি। আরে চুপ বেটা, বোকার দল। আমি নিজেই মরতে চলেছি, তোদেরকে বাঁচাবো কি করে? চাচা, আপন জীবন বাঁচা। আমি ভাবতে পারছি না তারা যে কিভাবে বেঁচে ফিরে এসেছে, কারণ তারা মানিককেও মেরে ফেলেছে। মানিকের ক্ষতবিক্ষত দেহটা দেখে আমার গলা শুকিয়ে গেছে। বাগান বাড়িতে তার লাশটাকে পুঁতে রেখেছি। এরপর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে মন্ত্রী সুমন, শুভ, রাজু, রাকিবকে। তারা এরকম ভয়ঙ্কর মৃত্যুর অত্যাচারের কথা শুনে তাদের ভয়ে হাত পাকাপাকি শুরু করেছে। গলা শুকিয়ে গেছে, শরীর থেকে বেদরম ভাবে ঘাম ঝরতে শুরু করেছে। ভয়ে তারা কথা বলতে পারে না। রাজু বলে ওঠে, আকাশ ভাই একবার মরতে মরতে যেহেতু বেঁচে ফিরেছে, তার মানে সে আগের থেকে 2 গুণ হিংস্র হয়ে হায়না বেশে এবার এন্ট্রি নিয়েছে আমাদের মাঝে। রাজু একদম ঠিক বলেছিল। আজকে যদি রাজুর কথাটা শুনতাম তাহলে আমাদের এভাবে মরতে হতো না। আকাশ বেঁচে ফিরেছে মানে মৃত্যু আমাদের নিশ্চিত। আর যদি রাজুর কথাটাকে শুনতাম তাহলে মরতে হতো না। মন্ত্রী সাহেব, আপনি কিছু একটা করেন। আপনার সাথে হাত মিলিয়ে তো আজকে আমাদের জীবনটা মরতে বসেছে। আপনি যদি আমাদের না বাঁচান তাহলে বাঁচাবে কে? আমি দেখছি কি করা যায়। আমার তো নিজেরই ভয় করছে। মানিকের লাশটা দেখে আমার বাইরে বের হতে ভয় লাগে। চারদিকে আমি হাজার হাজার সিকিউরিটি দিয়েছি। তোরা আজ থেকে নিজেদের বাড়ি থেকে বের হবি না, নিজেদেরকে ঘর বন্ধ করে রাখবি, তাহলে তোরা বেঁচে যেতে পারিস। আমি এখন গিয়ে আমার বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দেব, ঘর থেকে বের হব না। আমিও গেলাম, আমিও বের হব না। মন্ত্রী সাহেব, আপনি খোঁজ খবর নেন আপনাদের লোকদের মাধ্যমে। আসলে আকাশ আর রানী বেঁচে আছে নাকি কেউ আমাদেরকে ভয় দেখাচ্ছে? ঠিক বলছিস। ততক্ষণে আমি আমার লোকদের মাধ্যমে খোঁজ খবর নেই যে তারা আসলে বেঁচে আছে নাকি কেউ আমাদের ভয় দেখাচ্ছে। তারপর তারা তিনজনের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত 9টা বাজে। এমন সময় শুভর বাড়ির দরজা ভেঙে ভিতরে 3 জন আগন্তুক প্রবেশ করে। শুভ দরজা ভাঙার শব্দ শুনতে পেয়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। শুভর গলা শুকিয়ে যায়। কাঁদবে নাকি চিৎকার করবে বুঝতে পারে না। নিজেই নিজের মুখটাকে চেপে ধরেছে। 3 জন আগন্তুককে দেখে ভয়ে তারা গলা শুকিয়ে গেছে। শুভ বুঝতে পারে না তৃতীয় ব্যক্তিকে। এমন সময় আকাশ উল্টো হয়ে পেছন ঘুরে খাটের ভিতর থেকে একটানে বের করে শুভকে, এরপর চেয়ারে বেঁধে ফেলে শুভকে। হাসতে হাসতে আকাশ বলে ওঠে, কিরে, মরার ভয় লুকিয়ে আছিস খাটের নিচে? তুই ভাবলি কি করে আমার হাত থেকে বেঁচে যাবি? আকাশ, এই শুয়োরের বাচ্চাটাকে আমি শাস্তি দেব। এই কুত্তার বাচ্চাটার জন্য আমাদের এতগুলো দিন, এতগুলো স্বপ্ন, এতগুলো ভালোবাসা বেঁচে থাকা সত্ত্বেও এতগুলো দিন কষ্ট পেতে হয়েছে। আজকে একে এতটাই মৃত্যু দেব যে এর মৃত্যু দেখে পশু পাখিগুলোও কান্না করবে। কথাটা বলে একটা ড্রিল মেশিন দিয়ে তার হাঁটুর মধ্যে ফুটো তৈরি করে। তারপর সেখানে একটা গরম রড ঢুকিয়ে দেয়। তারপর তা পেঁচিয়ে দেয়। এরপর পায়ের মধ্যে ফুটো করে, তারপর ফ্লোরটা কানা করে, তারপর সেখানে পায়ের নিচ দিয়ে ফ্লোরে একটা রড গেঁথে দেয়। এইভাবে 2 পা রড দিয়ে গেঁথে দেয়। অন্যদিকে মায়া এটা ভিডিও করতে থাকে। শুভ চিৎকার করছে, কিন্তু তার চিৎকার যেন তার ভেতরে যায় না। শুভ এরকম অত্যাচার আর সহ্য করতে পারে না। এরপর একটা গাছ কাটার করাত বের করে তার পেটের মাঝ বরাবর রাখে। এরপর গাছ যেভাবে কাটা হয় ঠিক সেভাবে শরীরটাকে কেটে 2 খণ্ড করে ফেলে। আকাশ আর রানী শরীরটাকে কয়েক টুকরো করে প্যাকেট করে পাঠিয়ে দেয় মন্ত্রী রাজু রাকিবের বাড়িতে, সাথে সেই 3টা ভিডিও। তারা 3 জনে এই দৃশ্য দেখে নিজেদের প্যান্ট নষ্ট করে ফেলে। পরের দিন সকালে পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে রাজুর বাড়িতে। রাজু এটা দেখে পেছনের গেট দিয়ে পালাতে নিলে 3 জন আগন্তুক বেশ কয়েকটা গুলি করে রাজুর গুলি খেয়ে সেখানে পড়ে যায়। তারপর তাকে একটা গাছের সাথে বেঁধে রাখে। রাজু এটা দেখে বলে ওঠে, আকাশ ভাই, আমাদের মেরো না। আমরা কেন দোষ করে নেই? আমি তোমার সাথে এটা করতে চাইনি, ওরা আমাকে বাধ্য করেছিল।
আমি লোভে পড়ে এমন করেছি। রাজুর মুখে একটা কাপড় ঢুকিয়ে দেয়। আকাশ বলে ওঠে, তোরা চাইলে তোদেরকে আমি আমার কলিজাটা বের করে দিতে পারতাম। তোরা বেইমানি করলি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু বেইমানি না। কথাটা বলে তার পেটের ভিতর ছুরিটা ঢুকিয়ে দেয়। পেট কেটে গড়গড় করে রক্ত বের হতে থাকে। এরপর হাত দিয়ে তার চোখ দুটো উপড়ে ফেলে, কান আর 2 ঠোঁট কেটে ফেলে। তারপর তার মুখের ভিতর একটা লোহার চিরুনি ঢুকিয়ে জিহ্বাটাকে বের করে এনে চিড়ে ফেলে। মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে রাজু। এরপর রাজুর বিভিন্ন স্তন কেটে ফেলে, টুকরো টুকরো করে ফেলে গাছ কাটা মেশিন দিয়ে তার শরীরটাকে। তারপর প্যাকেট করে পাঠিয়ে দেয় ভিডিও সহ মন্ত্রী আর রাকিবের বাড়িতে। রাকিব আর মন্ত্রী এটা দেখে তাদের কলিজা শুকিয়ে গেছে। মন্ত্রী ভেবে নিয়েছে আজ রাতে সে দেশ ছেড়ে পালিয়ে যাবে। অন্যদিকে রাকিব ভেবেছে শহর থেকে আজকে সে পালিয়ে যাবে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেল 5টায় ড্রয়িং রুমে বসে টিভি দেখছে রাকিব। এমন সময় রাকিবের ঘরের দরজা ভেঙে কেউ একজন ভিতরে প্রবেশ করে। এটা দেখে রাকিব সোফায় পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আকাশ এটা দেখে মুচকি হেসে বলে ওঠে, সোফার পেছন থেকে বের হয়ে আসবি, নাকি আমি নিজে থেকে যাব? ভাই, আমাকে মেরো না। আমাকে আরেকটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। আমি বেইমানি করতে চাইনি, লোভে পড়ে বেইমানি করেছি। আমাকে মেরো না, আমাকে আরেকটা বার সুযোগ দাও। সেদিন তুই আমাকে ছুরি দিয়ে আঘাত করেছিলি, আমাকে ক্ষতবিক্ষত করে ফেলেছিলিস তুই। তোর ষড়যন্ত্রে আমি সেদিন মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছিলাম। তোরা ভেবে নিয়েছিলি আমরা মরে গেছি। আজকে তোকে এতটাই মৃত্যু দেব যে তোর মৃত্যু দেখে এই বিল্ডিংটা চিৎকার করবে। কথাটা বলে তাকে খাটের সাথে বেঁধে ফেলে। এরপর রানী একটা ড্রিল মেশিনে তার সারা শরীরে কানা করতে থাকে। প্রায় কয়েক হাজার ফুটো তৈরি করে তার শরীরটাকে, এমনকি তার পুরুষত্বের মধ্যেও ড্রিল মেশিনটা চালিয়ে দেয়। লজ্জার স্থানটা কেটে পড়ে যায় ফ্লোরে। ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে রাকিব। ক্ষত বিক্ষত শরীরটা সেখানে পড়ে থাকে। এরপর সে শরীরটাকে পুকুরে ফেলে দেয়, যেখানে কুমির বাস করে। এভাবে দেখতে দেখতে রাত 9টা বাজে। মন্ত্রীর বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় মন্ত্রীর সাথে তাদের দেখা হয়। মন্ত্রী তাদেরকে দেখে পালাতে গেলে রানী আর তার এক পা কেটে ফেলে। মন্ত্রী সেখানেই পড়ে যায়। তারপর মন্ত্রীকে তার বাড়ির ড্রয়িং রুমে বেঁধে ফেলে। মন্ত্রী বলে ওঠে, মায়া, তুমি আমার সাথে বেইমানি করতে পারলে? তুমি এটা আমার সাথে করতে পারলে? তুই মৃত্যুর জন্য তৈরি হ, তোর মৃত্যু আজকে অবধারিত আমার হাতে। এই বলে তাকে একটা মবেলের ড্রামে ফেলে দেয়। তারপর তাকে মবেল চুবিয়ে চুবিয়ে খাওয়াতে থাকে। এরপর মাথাটা নাড়িয়ে দেয়। তারপর মাথায় মবেল ঘষতে থাকে। ঘষতে ঘষতে মাথার চাম উপরে ফেলেছে। এরপর একটা ড্রিল মেশিন দিয়ে মাথার ভিতর চালিয়ে দেয়। মাথাটাকে ক্ষত বিক্ষত করে ফেলে। তারপর তার জিহ্বা, ঠোঁট, মুখ, চোখ সবকিছু কেটে ফেলে। শরীরটাকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত শরীরটাকে একটা কাঠ ফাড়াই করা মেশিনে নিয়ে গিয়ে শরীরটাকে কয়েকশো পিস করে ফেলে। তারপর সেগুলো পলিথিনে করে রাস্তার কুকুরদের খাইয়ে দেয়। পরের দিন সাংবাদিকদের ডাক দেয়। তারা আকাশ বলে ওঠে, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। আমাদেরকে মারার চেষ্টা করেছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে, কথায় আছে না, আজ থেকে ভার্সিটির আমরাই সবকিছু। এরপর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে। আইন তাদের কোনো কিছু করতে পারে না, কেননা তারা অপরাধীদের শাস্তি দিয়েছে, কোনো নির্দোষ মানুষকে নয়। তাই আইন তাদেরকে কোনো শাস্তি না দিয়ে আবার তাদের সম্মান ফিরিয়ে দেয়, তাদেরকে তাদের পাওয়ার ফিরিয়ে দেয় তাদেরকে। এরপর সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে। আজ আবার নতুন করে জ্যোৎস্নার এই আলোতে ছাদের উপরে খোলামেলা আকাশের নিচে চাঁদ আর হাজার হাজার তারাকে সাক্ষী রেখে বাসরাত উদযাপন করতে থাকে। কেননা আকাশ কথা দিয়েছিল রানীকে যে সে একটা 11 জন খেলোয়াড়ের টিম বানিয়ে দেবে রানীকে। তাই ফুটবল খেলার একটা টিম বানানোর মেশিনে লেগে পড়ে আকাশ আর রানী। আমরাও দোয়া করি আকাশ আর রানী যেন এই মিশনে সাকসেস হয় এবং তাদের ফুটবল খেলার একটা টিম বানাতে পারে এই রাতে। গল্পটাকে এখানেই শেষ করে দিলাম। কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।